নমস্কার। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই জানান যে শোনা যাচ্ছে কি না, শুনতে অসুবিধে হচ্ছে কি না, এটা অত্যন্ত জরুরি। যারা আছেন অনলাইনে অবিলম্বে মন্তব্য করে জানান যে শুনতে অসুবিধে হচ্ছে কি না। আজকের লাইভের বিষয়ে আপনারা জানেন, যারা প্রোফাইলে আছেন, ফলো করেন, সমাজ আর্থসামাজিক বিষয় নিয়ে ভাবেন, তো আজকের লাইভের বিষয় প্যান্ডেমিক ট্রিটি, অতিমারি চুক্তি, বা যাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটি। এই ট্রিটির মধ্যে কি আছে, এটা কেন বিপজ্জনক, বিভিন্ন দেশে এর রিয়াকশন কি দাঁড়াচ্ছে, এর জিরো ড্রাফট কি বলছে, কোন পরিপ্রেক্ষিতে এই ট্রিটি পাশ করানোর জন্য আইন হিসেবে লাগু করবার জন্য কেন এত লাফালাফি করছে, এই সব বিভিন্ন বিষয়ে আলোচনার জন্যই আজকের এই ভিডিও। আমি বিষয়টিকে সহজ সরলভাবে, যাতে করে সবাই বুঝতে পারেন, তেমনভাবেই উপস্থাপনা করতে চাইছি, প্রেজেন্ট করতে চাইছি। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে রাখছি, আমাকে যা আপনাদের সঙ্গেও জড়িত, আমার সঙ্গেও জড়িত। এ বিষয়ে বেশ কদিন হলো ভাবছি, কী করণীয় সেটাও ঠিক বুঝতে পারছি না, কারণ এতে করে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন, যেটা তথাকথিত আমাদের লবিবাজ সহযোদ্ধারা চাইছে। আপনারা জানেন যে আমি ফেসবুকে এই ফেক প্রোফাইল বানিয়ে অপপ্রচার করা তথাকথিত ব্যর্থ হতাশ সহযোদ্ধাদের, কোট আনকোট সহযোদ্ধাই বলুন, যারা এখন বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলে মনে হচ্ছে আমার, তো তাদের সম্পর্কে আমি পোস্ট দিয়েছি। কিন্তু যেটা সমস্যা হলো যে এই কদিন এই ইন্টারনেট থেকে বিভিন্ন নাম্বার থেকে, যেগুলোকে ট্র্যাক করা যায় না, ট্রু কলারে যাদেরকে পাওয়া যায় না, এমন অসংখ্য নাম্বার থেকে ক্রমাগতভাবে ফোন আসছে। ফোন সাইলেন্ট মোডে রাখতে হচ্ছে বা ডু নট ডিস্টার্ব মোডে রাখতে হচ্ছে। এই মুহূর্তেও আমি ডু নট ডিস্টার্ব মোডেই আমি ভিডিও করছি, কারণ 8টা বাজতে না বাজতেই আবার সেই কলগুলো শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায় অনেকের জরুরি কল নিতে পারছি না, কারণ পরিস্থিতি বুঝতেই পারছেন, কারণ সাইলেন্ট করে রাখতে হচ্ছে বা ডু নট ডিস্টার্ব করে রাখতে হচ্ছে। এই অবস্থাতে যদি চলতে থাকে, তাহলে আপনাদেরকে জানাই যেটা আমি করতে চলেছি, সেভ নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আমার ফোনে আর ঢুকবেই না, সেই ব্যবস্থা করা যায়। আমি এক সহযোদ্ধা, মানে সত্যিকারের সহযোদ্ধার কাছ থেকেই এটা জেনেছি। তো সেইটা বলবৎ করলে কি হবে, যারা আমার ফোনে ইতিমধ্যেই সেভ আছেন তারাই আমাকে ফোন করলে পাবেন। কিন্তু তার বাইরে যদি কেউ বিপদে পড়ে বা কোনো সমস্যায় পড়ে, যার নাম্বার আমার কাছে সেভ করা নেই, তেমন কেউ যদি আমাকে ফোন করেন, তাহলে কিন্তু আমাকে পাবেন না। এ একটা উভয় সংকট। প্রথমত, আমাকে আমার প্রাইভেসি বলুন, বা আমার তো কাজকর্ম আছে, এইভাবে দিনরাত ফোন আসছে, তো সেইখান থেকে অব্যাহতি পেতে গেলে তো আমাকে ওটা করতেই হবে।
আবার ওটা করলে অনেক মানুষ যাদের নাম্বার আমার ফোনে সেভ করা নেই তারা আমাকে পাবেনই না, একেবারেই পাবেন না। এমত অবস্থায় আমি বলবো যেটা হয়তো কেন আমাকে ওটাই প্রয়োগ করতে হবে। তারা যদি ফেসবুকে থাকেন আগে আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন বা মেসেঞ্জারে মেসেজ করে নেবেন যে ফোন করতে চাইছেন, আমাকে কথা বলতে চাইছেন। সেই ক্ষেত্রে তার নাম্বারটিকে আমি দেখে নেব বা সেই নাম্বারটি সেভ করে নেব, তারপরে তার সাথে কথা বলা যেতে পারে। এই রকম একটা পরিস্থিতি হতে পারে আগামীতে, যেটা বাঞ্ছনীয় নয়। কি করবেন বলুন? এই তো আমাদের তথাকথিত সহযোদ্ধাদের লবিবাজি। আমরা বিল গেটসকে গালিগালাজ করি, আমরা ক্লাউস সোয়াবকে গালিগালাজ করি, আমরা হুকে গালিগালাজ করি। আসলে শত্রু তো আমরা নিজেরাই। আমরা তো নিজেদেরই শেষ করে দিই, আমরা তো আত্মঘাতী, তাই নয় কি? তো এবার ভাবুন, এটা গর্ব নয়, এটা বাস্তব। গ্রামে গঞ্জে ছুটে বেড়ানো মানুষের মধ্যে এই মুহূর্তে আমার রাজ্যে একমাত্র আমি, তাই তো? সেই ক্ষেত্রে এত মানুষকে নাম্বার দিয়ে আসি আমি। সবার নাম্বার তো আর সেভ করা থাকে না, সম্ভব নয়। কোনো সভাতে গিয়ে নাম্বারটা বললাম, সবাই নোট করে নিল। তো এমত অবস্থায় তাঁরা যদি কেউ সমস্যায় পড়েন কোনো বিষয়ে, আগামীতে তো আরও অনেক কিছু ঘটবে, তো তারাও তো আমাকে ফোনে পাবেন না, তাই তো? তো এইটা কি ভালো হচ্ছে? হচ্ছে না। তো কিন্তু এটার জন্য কি আপনি ক্লাউস সোয়াব বা WHO বা বিল গেটসকে গালিগালাজ করবেন? না, নিশ্চয়ই করবেন না। তাহলে ওই যে বারবার করে বলি, দ্য এনিমি ইজ উইদিন আস, শত্রু আমাদের নিজেদের মধ্যে। আমরা পরশ্রী কাতর, আমরা ঈর্ষাপরায়ণ, আমরা ব্যর্থ, আমরা হতাশ হলে সেটা মেনে নিতে পারি না, বা অথবা আমরা ব্যর্থতাকে অতিক্রম করে আরও বেশি করে কাজ করার জন্য নতুন উদ্যমে নামতে পারি না। আমরা অন্যের পেছনে কাঠি করি। তো এটাই আমাদের বৈশিষ্ট্য। বিশেষ করে বাঙালিদের কিছু মনে করবেন না, আমি নিজেই তো একজন বাঙালি। আর বাঙালি বলেই আমি বাঙালিদের হয়তো একটু বেশি করে চিনে থাকি বা চিনে ফেলেছি, এটা কিন্তু অত্যন্ত বাস্তবতা, মানে বাস্তব ঘটনা। এটি বলার ছিল, এটা অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি। তাই যারা ফোনে যোগাযোগ রাখতে চান তারা অবিলম্বে আগামী কয়েকদিনের মধ্যে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, যে নাম্বারটি সেভ আছে সেই নাম্বার দিয়েই কিন্তু কল করতে হবে, নইলে আমাকে পাবেন না। আমি জানিয়ে দেব পোস্ট দিয়ে কবে থেকে আমি এটা বলবৎ করতে চলেছি। আরও কয়েকটা দিন দেখি, যদি তাদের চৈতন্য উদয় হয়, মানুষের কথা ভেবে তারা যদি নিজেদের নিবৃত্ত করতে পারেন, মানুষ যদি হয়ে থাকেন তারা, তাই একটু সময় দিতে চাইছি, দেখা যাক, নইলে ওটাই হবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি আমার প্রোফাইল এইসব কারণেই আর কি, মানে সত্যি কথা বলতে কি, লোকের ফ্রেন্ড বাড়ায়, মানে আমার তো 5,000 বহু আগেই হয়ে গিয়েছিল, আপনারা জানেন। কিন্তু আমি এখন কমাচ্ছি, কমিয়ে কমিয়ে প্রতিদিনই আমি এরকম ফ্রেন্ডকে কমাই। দরকার নেই আমার কোয়ান্টিটি, দরকার নেই, কোয়ালিটি হলেই যথেষ্ট। আমার সঙ্গে যারা আছেন, আমি দেখেছি কমিয়ে দিয়ে বাদ দিয়ে কোনো ক্ষতি হয় না, বরং নতুন কেউ এলে তালিকায় সম্ভাবনা বাড়ে, লড়াইয়ের নতুন দিগন্ত খুলে যায়। তাই আমি ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দেওয়া শুরু করেছি। কাদের বাদ দিচ্ছি খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। প্রথমত, আমার প্রোফাইলে থেকে বহু এরকম মানুষ আছেন যারা কি করছেন না আমি স্টাডি করে নিচ্ছি, বা তার বাইরে আমি আমার এই প্রোফাইলটির কথা বলছি। কিন্তু অন্য প্রোফাইলে নিয়ে আমি অতটা সক্রিয় থাকি না। আরও কবিতার প্রোফাইল আছে, পেজ আছে, কিন্তু আমার লড়াইয়ের প্রোফাইল এটাই মূলত, আপনারা জানেন, আদি অকৃত্রিম প্রোফাইল। যাঁরা আমার বইপত্রের ধারের কাছে যাচ্ছেন না, এতদিন ধরে প্রোফাইলে আছেন, ঠিক আছে, বই আপনি নাই পড়তে পারেন,
নাও সংগ্রহ করতে পারেন, সেটা আপনার অভিরুচি, আমি বারবার করে বলেছি। কিন্তু আর বাকি যে কাজগুলো আমি প্রত্যাশা করি সেইগুলোকেও আমি প্যারামিটার হিসেবে দেখছি। তো আমার প্রোফাইলে আপনি যদি ফেসবুকে সক্রিয় নাই থাকেন, স্বাভাবিক, আপনি যদি পুস্তক প্রেমী হন, আপনি যদি বই পড়তে ভালোবাসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকে সক্রিয় থাকবেনই না, সম্ভবই নয়, কারণ আপনি অন্তর্মুখী হবেন, ঠিক আছে। কিন্তু ফেসবুকে সক্রিয় আছেন এরকম বহু মানুষ দিনরাত ফেসবুকে পোস্ট করেন, ঠিক আছে, বইপত্রের ধারের কাছে নেই, বই সংগ্রহ করেন না, পড়েন না, মেনে নিলাম, সমস্যা নেই, এরকম অনেকেই আছেন। কিন্তু তারা আমার গুরুত্বপূর্ণ যেটা স্বাস্থ্য সংক্রান্ত পোস্ট, তথ্য সংক্রান্ত পোস্ট ফেসবুকে দিই, যা মানুষকে সতর্ক করতে পারে ভ্যাকসিন বিষয় থেকে শুরু করে অন্যান্য বিষয়, সেসব পোস্ট শেয়ার করেন না, কপি পেস্টও করেন না, কেউ কেউ বরং নিজের নামে চালান, একটু এদিক ওদিক করে দিয়ে নিজের নামে চালান, কিন্তু কপি পেস্ট বা শেয়ার করেন না। তবুও ভালো, অন্তত তারা তাদের প্রোফাইলে নিজের নামেই চালান, আর খণ্ড খণ্ড করে একটু এদিক ওদিক করে নিজের নামে চালান, তবুও মন্দের ভালো যে অন্তত ব্যাপারটা ছড়াচ্ছে। তো কিন্তু আরও এক শ্রেণীর মানুষ আছেন যারা বইপত্রের ধারের কাছে নেই, কোনো সভা সমিতির উদ্যোগ নেন না, শুধু মেসেঞ্জারে ডকুমেন্টরি চেয়ে নেন, আরটিআই চেয়ে নেন, কিন্তু নিজের ওয়ালে এই প্যান্ডেমিক নিউ ওয়ার্ল্ড অর্ডার সংক্রান্ত কোনো পোস্ট রাখেন না, লেখেন না, শেয়ার করেন না, কিছুই করেন না। সেখানে মিম থাকে, রিল থাকে, সেলফি থাকে, কুত্তার সঙ্গে মর্নিং ওয়াক থাকে, রেস্তোরাঁর ছবি থাকে। আমি বলছি না যে আমার সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টই আপনাকে শেয়ার করতে হবে, কিন্তু আপনাকে এই প্রোফাইলে থাকলে, আপনি যদি আমার ব্যক্তিগত পরিচিত হন আলাদা কথা, ঠিক আছে, ব্যক্তিগত পরিচিত হলে আমি বুঝতে পারি অফলাইনে তার কি ভূমিকা, কারণ তাদের সঙ্গে আমার যোগাযোগ থাকে কম বেশি। কিন্তু আপনি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত নন, কখনো দেখা হয়নি, শুধু হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ডকুমেন্ট চাইবেন, আপনার নিজের ওয়ালটিকে একদম সাদা ধবধবে রাখবেন, মানে এই আমাদের মতো কনস্পিরেসি থিওরিস্টের কোনো কিছু সেখানে রাখবেন না, কোনো শেয়ার রাখবেন না, প্যান্ডেমিক তথাকথিত ভ্যাকসিন থেকে শুরু করে এ বিষয়ে বিভিন্ন রকমের যে পার্শ্ব প্রতিক্রিয়া সংক্রান্ত লেখালেখি ভিডিও, সেগুলো শেয়ার করবেন না। তো আপনি কেন আমার এই প্রোফাইলে থাকবেন? বইয়েও থাকবেন না, তাহলে কোনোভাবেই আপনি আমার লড়াইয়ে নেই। তো এদেরকে আমি এক এক করে বিদায় জানাচ্ছি এবং অনেককে পরিষ্কারভাবে জানিয়েও দিয়েছি, মেসেজ করে জানিয়েও দিয়েছি। যদি তারা নিজে থেকে মানে যদি মনে হয় যে তারা সবাইকে তো জানানো সম্ভব নয়, কিন্তু যারা দেখা যাচ্ছে শুধু ডকুমেন্ট চেয়েই মেসেজ করছেন, তাদের আমি ওয়ালটা আগে দেখে নিচ্ছি, ওয়ালটা দেখে নিয়ে কি অবস্থা তারা করছেন, ওয়ালে কী নিয়ে লেখালেখি করছেন, কি শেয়ার করছেন, ওয়ালটা দেখে নিয়ে তাদেরকে আমি আনফ্রেন্ড করে দিচ্ছি। তো এইভাবে এই কার্যক্রম চলতে থাকবে, পরিষ্কার কথা, কারণ এভাবে না হলে আমি এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাকে নতুনদের সুযোগ দিতে হবে, যাদের মধ্যে হয়তো সম্ভাবনা রয়েছে, যারা হয়তো আরও বেশি উদ্যোগী হবেন, যারা হয়তো বই সংগ্রহ করে পাশে থাকবেন, অথবা সভা সমিতির উদ্যোগ নেবেন, বা অনলাইনে অফলাইনে সক্রিয় হবেন, এরকম মানুষকে তো খুঁজতে হবে। আর হ্যাঁ, আপনাদের জ্ঞাতার্থে বলি, গ্রামেগঞ্জে সভা সমিতির উদ্যোগ নিয়েছেন বা নিচ্ছেন এমন অনেক সহযোদ্ধা আছেন, তারা আমার বই সংগ্রহ করেন না, আমি কখনো বলিও নি, দরকারও নেই, কারণ কাজ করছেন, তো তারা কাজ করছেন। তো আপনি এই লড়াইয়ে বিভিন্নভাবে পাশে থাকতে পারেন। সবাই তো আর উদ্যোক্তা হতে পারে না, সবাই তো আর সভা ডাকতে পারে না, তাই এই লড়াইয়ে থাকার বিভিন্ন পদ্ধতি আছে। আমি মে মাসের শেষের দিকে আবার পূর্ব মেদিনীপুর যাচ্ছি, চূড়ান্ত হয়ে গেছে, তারিখ আমি জানাবো। এই যে ঘোরাঘুরি, এই বিষয়গুলোর জন্যও তো কি আমাদের কি বিল গেটস আছে ফান্ডিং করার? আছে? আমাদের কি সরকার, রাজ্য সরকার আছে? কেউ নেই। আপনারাই তো আমার শক্তি, সেই বোধটুকু আপনাদের নেই, আছে।
কারো কারো আছে, আর এই কারো কারোর জন্যই লড়াইটা এখনো পর্যন্ত চালিয়ে যেতে পারছি। আগামীতেও কতদিন পারবো আমি জানি না, কিন্তু এই কারো কারো যারা রয়েছেন তাদেরকে নিয়েই আমি লড়াইটা লড়তে পারবো বলে আমার বিশ্বাস। যারা ছড়িয়ে দিচ্ছেন, যারা বই সংগ্রহ করছেন, যারা উদ্যোগ নিচ্ছেন, বাকিদের আমার দরকার নেই, কোনো দরকার নেই। যারা চুপচাপ প্রোফাইলে কিছুই রাখেন না, নিজের সেলফি ছাড়া ছড়ান না, মানুষের মধ্যে পৌঁছে দেন না, কোনো কিছুই করেন না, তো এদেরকে আমি এক এক করে বিদায় জানাচ্ছি। এই দুটো বার্তা জানিয়ে দিলাম। আর হ্যাঁ, দ্বিতীয় খণ্ড বইটি, অমৃতস্বল্প দ্বিতীয় খণ্ড গুরুত্বপূর্ণ এই বইটি কলেজ স্ট্রিটেই পাবেন, এখন 2-1 কপি সেখানে অবশিষ্ট আছে। আর স্ট্যাচু বইটি কুরিয়ারে এবং কলেজ স্ট্রিটেও পাবেন। চক্রবইয়ের দিনরাত্রি বইটি 2 কপি কুরিয়ারের জন্য অবশিষ্ট রয়েছে, আর কলেজ স্ট্রিটে 2-1 কপি অবশিষ্ট থাকতে পারে। এটা আমি স্টক জানিয়ে দিলাম, আগ্রহীরা যোগাযোগ করবেন। এবারে আসছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, প্যান্ডেমিক ট্রিটি। সেটা কি? অ্যাকচুয়ালি এই ট্রিটিটাকে যদি আমরা ভাঙি, মানে মূল বিষয়টা কি, প্যান্ডেমিক প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স। আগে হ্যাঁ, মহামারীর জন্য, অতিমারির জন্য, প্যান্ডেমিক মানে অতিমারি, ওই শব্দটা ওরা ইদানিংকালে বেশি করে ব্যবহার হচ্ছে। আগে এপিডেমিক ছিল, এখন প্যান্ডেমিক। এপিডেমিক এবং প্যান্ডেমিকের মধ্যে অনেক কারিগরির পার্থক্য আছে, এটা ওরাই বানিয়েছে, সেটা নিয়ে ভিন্ন আলোচনা করার জরুরি বলে আমার মনে হয়। তো এই প্যান্ডেমিকের জন্য প্রিপেয়ারনেস মানে আগাম প্রস্তুতি, এবং রেসপন্স অর্থাৎ উত্তর দেওয়া, অর্থাৎ ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ অতিমারির আগাম প্রস্তুতি এবং আগাম ব্যবস্থা। এই লক্ষ্য অর্জনের জন্য, এই উদ্দেশ্য পূরণের জন্য যে আন্তর্জাতিক চুক্তির কথা বলা হচ্ছে, সেটি প্যান্ডেমিক ট্রিটি, তাই তো? বেশ, এবারে আসুন দেখে নিই এটা সূত্রপাত কবে থেকে, কোন প্রেক্ষিতে। তারপরে আমরা ড্রাফট নিয়ে, জিরো ড্রাফট নিয়ে আলোচনা করব, উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করব, এবং তারপরে ফাইন প্রিন্ট, অর্থাৎ তার মধ্য দিয়ে আসলে কী ঘটতে চলেছে এবং কেন প্রতিবাদ হচ্ছে বিশ্বজুড়ে, এই বিষয়টা আমরা আলোচনা করব। অস্ট্রেলিয়ান সেনেটর ম্যাট ক্যারাভান থেকে শুরু করে বিশিষ্ট ট্রান্সপোর্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক বিজ্ঞানী জয় ভট্টাচার্য থেকে শুরু করে লেখিকা মলি কিংসলি থেকে শুরু করে অনেকেই এর প্রতিবাদ করেছেন, এবং 49 জন সেনেটর, রিপাবলিকান পার্টির সেনেটর, বুঝতেই পারছেন ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্যাল পার্টি, তারা লিখিতভাবে মার্কিন সেনেটে এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন, জো বাইডেনকে চিঠি লিখেছেন। আসবো, আমি এক এক করে বিস্তারিত আপনাদের সামনে দেব। তো আগে সংক্ষেপে বলে দিলাম আর কি। এছাড়াও ব্রিটেনের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সুলেইলা, সারনেমটা বলে যাচ্ছে, তিনিও সরব হয়ে উঠেছেন, এবং সোশ্যাল নেটওয়ার্কিং থেকে শুরু করে সর্বত্র কিন্তু সিভিল সোসাইটি, ইউরোপ আমেরিকা সিভিল সোসাইটি এই ট্রিটির বিরুদ্ধে অত্যন্ত রকম সরব। দুর্ভাগ্য এটাই, আমরা আমাদের দেশে কিন্তু সেভাবে সরব হতে পারিনি। আমাদের মতো কিছু মানুষ, আমরাই এবং আপনাদের মতো যারা রয়েছেন, তারা যারা আমার সত্যিকারের সহযোদ্ধা সঙ্গে আছেন, আমার পাঠক, তারা অবশ্যই এ বিষয়ে সক্রিয় ভূমিকা নিয়েছেন। তো এই ডেভেলপমেন্টগুলো আমি আপনাদের এক এক করে জানাবো। 2021 সালের মার্চ মাস, খেয়াল করুন সময়টা, সেই সময় 25টি দেশ, অবশ্যই প্রথম বিশ্বের দেশ, নেতৃত্বে, অন্যতম নেতৃত্বে ছিলেন বরিস জনসন, তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তাঁরা উদ্যোগ নেন, অবশ্যই তাঁরা তো নিজে নিজে উদ্যোগ নেন না, পেছনে অবশ্যই ছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তথা ক্লাউস সোয়াব। হ্যাঁ, তো এরা কি করলেন, এরা একটা ইনিশিয়েটিভ নিলেন যে এই বিশ্বে কি ভয়ঙ্কর অবস্থা, করোনা এসেছে,
ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি। তাই আন্তর্জাতিকভাবে যাতে করে আগামীতে মহামারী মোকাবিলা করা যায় তার জন্য একটা চুক্তি হওয়া জরুরি বরিস জনসন থেকে এবং আরও এরকম 25টি রাষ্ট্রপ্রধান তারা হুকে জানালো এই ব্যাপারে ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে। হ্যাঁ, বেশ ভালো কথা। তো কোন সময় সেটা দাঁড়াচ্ছে খেয়াল করে দেখুন যে হ্যাঁ, স্বাগত জয়দেব, সুপ্রিয় সহযোদ্ধা জয়দেব সাহু। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে 2021-এর মার্চ মাসে যে সময় এই ইনিশিয়েটিভ বা পদক্ষেপটি নেওয়া হলো, সেই সময় সমগ্র বিশ্বজুড়ে করোনা অমৃত বা টিকাকরণ কর্মসূচি চলছে। আমাদের দেশে 2021-এর জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ শুরু হয়েছে, আমেরিকায় 2020-এর ডিসেম্বর নাগাদ শুরু হয়েছে। এবং তখনও আমরা দেখতে পাচ্ছি যে সময়ে এরকম একটা প্যান্ডেমিক ট্রিটির কথা বলা হচ্ছে, সেই সময় একটা ডোজ সবার হয়নি। কি ভাবতে পারেন ওরা কতটা আগাম ভেবে রাখে? যে সময়ে আপনাদের করোনা টিকা একটি ডোজও হয়নি, অনেকেরই হয়নি, বেশিরভাগেরই হয়নি 2021-এর মার্চ মাস, সেই সময় ওরা পরবর্তী প্যান্ডেমিকের জন্য প্রস্তুতি তৈরি করে দিল, শুরু করে দিল আগে। হ্যাঁ, তাই তো। তো আমি তো অমৃত সুপত্তা 2য় খণ্ডে লিখেইছি একেবারে তথ্যসহ যে বিল গেটস মহাশয় পরবর্তী মহামারীর জন্য আগাম মহড়া রিহার্সাল 2018 সালেই সেরে ফেলেন, তাই তো। 2015 সালেই করোনা টেস্ট কিট পেটেন্ট নেন জনৈক রসচাইল্ড, সে তথ্যও দিয়েছি ছবিসহ। এবং ওই সময়ে আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ করোনা পরীক্ষার RT-PCR টেস্ট কিট বিক্রি হয়ে যায়, সেই তালিকাও দিয়েছি অমৃত সুপুত্র 2য় খণ্ডে, তাই নয় কি? আপনারা জানেন যারা পড়েছেন। সে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ট্রিটিতে বা এই চুক্তিতে কি আছে, কেন এই চুক্তির প্রয়োজন হলো? এই চুক্তির দুটো অংশ। প্রথম অংশটি কিন্তু ততটা পড়লে খারাপ বলে মনে হবে না, ঠিক আছে, মানবিকতার কথা বলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আসুন দেখে নেওয়া যাক। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা গল্প আছে, পরে ভুলে যেতে পারি এখানে গল্পটা বলেনি। ব্রিটেন এই বরিস জনসন সেই সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই ট্রিটিকে উদ্যোক্তা হিসেবে, ওয়ান অফ দ্য উদ্যোক্তা হিসেবে আর কি। তো তিনি পায়োনিয়ার্স বলতে পারেন রাষ্ট্রপ্রধানদের মধ্যে, যদিও বলা খুব মুশকিল এসব, কারণ এদেরকে তো পেছন থেকে চালিত করা হয়, ড্রাইভ করা হয়, এরা সব প্রথম শ্রেণীর দালাল। তো সেই ব্রিটেনের কিন্তু এটা সই করা নিয়ে ব্যাপারটা অত সহজ হবে না। আর ব্রিটেনের মানুষ যথেষ্ট রকম সজাগ হয়ে গেছেন ইতিমধ্যে। আর বরিস জনসনের কীর্তিকলাপ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, সেটা আপনারা জানেন। কি করে সেই লকডাউন পিরিয়ডে বরিস জনসন ব্যক্তিগত পার্টি দিতেন, মদের পার্টি দিতেন এবং সবাইকে বন্ধুবান্ধবকে বলতেন আপনারা ব্রিফকেসে করে মদ নিয়ে আসুন, আসুন আমরা এনজয় করি। তো উনি তো জানতেন আসলে করোনাটা কী। তো সেই বরিস জনসনের এই পার্টিগুলো পরবর্তীকালে লিক হয়ে পড়ে। প্রায় 1 ডজন পার্টি তিনি দিয়েছিলেন লকডাউন পিরিয়ডে। ভাবতে পারেন, জনগণকে অন্ধকারে রেখে লকডাউন করে বেসিক এমিউনিটিসগুলো বন্ধ করে দিয়ে আত্মহত্যা অবসাদের দিকে ঠেলে দিয়ে একজন রাষ্ট্রপ্রধান, এরকম অনেকেই করেছেন। কারোরটা সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে, অনেকের যারা ওই যে ধরা পড়লে ধনঞ্জয় একটা প্রচলিত হয়ে গিয়েছিল আর কি ব্যাপারটা। যদিও আমার এটা বলা উচিত হয়নি, এখানে মার্জনা করবেন, কারণ ওই লোকটিকে
ফাঁসানো হয়েছিল বলেই আমার বিশ্বাস। পরবর্তীতে অনেক তথ্য প্রমাণ আমার কাছে আছে, কিন্তু এই বিষয়টি এখানে আলোচনার বিষয় নয়। তো যাই হোক, সমস্ত রাষ্ট্রপ্রধানরাই ব্যাপারটা জানেন, তারা নিজের নিজের মতো করে এনজয় করেছেন, ফুর্তি করেছেন, বরিস জনসনও করেছেন, ধরা পড়ে গেছেন, এটাই ফারাক, আর কিছু নয়। তো যাই হোক, সেই ব্রিটেন কিন্তু আপনারা মনে করে দেখুন যে ব্রেক্সিটের মাধ্যমে ব্রিটেন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে 2020 সালে বেরিয়ে আসে। 2016 সালে ব্রিটেনে একটা রেফারেন্ডাম হয় বা গণভোট হয়। আপনারা জানেন রেফারেন্ডাম কথাটার অর্থ কী। কোনো একটা পলিটিক্যাল ইস্যু বা পলিটিক্যাল কোশ্চেনকে সামনে রেখে, সিঙ্গল পলিটিক্যাল কোশ্চেনকে সামনে রেখে যে গণভোট, তাকেই বলা হয় রেফারেন্ডাম। সেটা কী ইস্যু ছিল? ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকবে না থাকবে না। ব্রিটেনের জনতা রায় দিয়েছিল যে থাকবে না, আর তাই ব্রেক্সিট হিসেবে আমরা দেখতে পেলাম 2020-তে জানুয়ারি মাসে কিন্তু ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনকে বেরিয়ে আসতে হয়েছিল, এটা রেফারেন্ডামকে অনুসরণ করতে গিয়ে। কারণ ব্রিটেনের সংবিধানেই এই রেফারেন্ডাম ব্যাপারটা আছে। আন্তর্জাতিক পলিসির ক্ষেত্রে যেটা সর্বাত্মক আন্তর্জাতিক পলিসি, ইন্টারন্যাশনাল পলিসি, সেটা কিন্তু রেফারেন্ডামের মাধ্যমেই নির্ধারিত হয়। তাই ব্রিটেনকে কিন্তু বেরিয়ে আসতে হয়েছে। তো যতদূর জানে সংবিধানের ওই যে পার্টটি, সেটি কিন্তু এখনও অপরিবর্তিত। আর তাই হুয়ের এই যে প্যান্ডেমিক ট্রিটি, সেটা যদি ব্রিটেনের সাভারেন্টিকে হস্তক্ষেপ করে, সার্বভৌমত্বকে গ্রাস করে নেয়, ও সেই রকম একটা সিচুয়েশন তৈরি হলে, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেও সম্ভাবনা ছিল। তো এই কারণেই ব্রেক্সিট। তো এই কারণেই কিন্তু ব্রিটেনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অতটা সহজ হবে না। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। কারণ ওই যে রেফারেন্ডামের ব্যাপারটা ব্রিটেনের সংবিধানে আছে। যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেন, তারা জানেন এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং, ইন্ট্রিগিং এবং বেশ ভালো লাগে আর কি ঘাঁটাঘাঁটি করতে, পড়তে, জানতে, বুঝতে। তো যাই হোক, তো এই যে প্যান্ডেমিক ট্রিটি, তার দুটো অংশ। প্রথম অংশে কি আছে? প্রথম অংশে বলা হয়েছে যে আগামীতে এই রকম করোনার মতো ভয়াবহ অতিমারি আসবেই, আসার সম্ভাবনা জোরদার। এবং এই কারণে আপনারা জানেন যে ডিজিজ এক্স বলে একটা তালিকা ওরা বানিয়ে রেখেছে। ডিজিজ এক্সের ওপরে আমার একটি ভিন্ন ভিডিও আছে ইউটিউবে। সেক্ষেত্রে বার্ড ফ্লু থেকে শুরু করে জিকা, নিপা, ডেঙ্গু, কোনো কিছু ভাইরাস বাদ দেয়নি ওরা। যে সেই ক্ষেত্রে এই রোগটি ডিজিজ এক্স, মানে যে রোগটি আগামীতে মহামারী হওয়ার পোটেনশিয়াল বা অতিমারি হওয়ার পোটেনশিয়াল আছে, তাকে ওরা ডিজিজ এক্স বলছে। তো ওই তালিকাটা ওরা কিন্তু আগেই করে রেখেছে, 2016-17 সালেই তালিকাটা কিন্তু করে রেখেছে, ভাবতে পারেন। তো সুতরাং প্যান্ডেমিক আসবেই, ওরা জানে, ওরা বলে রেখেছে যখন তখন আসবে। তো সেই ক্ষেত্রে কি কি করতে হবে? এই যে জিরো ড্রাফটে তার আরেকটা কথা বলে দিই, এর মধ্যে ওই যে প্রথম ড্রাফট, সেটা অজস্রবার সংশোধন হয়েছে, রিফর্ম হয়েছে, রেকটিফিকেশন হয়েছে, মত বিনিময় হয়েছে শয়ে বার। তো কিন্তু মূল যে ড্রাফটটা, যে দুটো অংশ, সেই দুটো অংশ কিন্তু বলবৎ আছে এবং পাবলিক ডোমেইনেই রয়েছে সেটা। যদিও অনেকেই অভিযোগ করছেন অনেক অংশকে ওরা হোয়াইট ওয়াশ করে দিয়ে পাবলিক ডোমেইনে রেখেছে। স্বাভাবিক, যেটা অত্যন্ত স্বাভাবিক। অনেক ফার্মা কোম্পানিও এটা করে থাকেন, যেটা আমাদের ফাইন প্রিন্ট দিয়ে বুঝে নিতে হয় আর কি। তো আমরা সেই বোঝার কাজগুলো করে যাব এই লাইভে। তো প্রথম অংশ, যেটা খুব কমন, মানবিক বলে মনে হবে, সেটা কি? আগামীতে মহামারী এলেই যাতে করে সব দেশকে, পৃথিবীর সব দেশ মিলে মোকাবিলা করা যায় এবং একই সঙ্গে রেসপন্স দেওয়া যায়, রিয়্যাক্ট করা যায়, সেই উদ্দেশ্যে এই ট্রিটি। অর্থাৎ করোনা যেমন আসার পরে ছত্রভঙ্গ অবস্থা, কোনো সব দেশকে একসঙ্গে পাওয়া যায়নি, এলোমেলো হয়ে গেছে ব্যাপারটা। সে এলোমেলো ব্যাপারটা যেন না থাকে, সবাইকে একযোগে মোকাবিলা করতে হবে। এই কারণেই এই ট্রিটি বেশ ভালো, শুনতে ভালো লাগছে।
তাই তো অতিমারি মোকাবিলা একসাথে করতে হবে, টুগেদার। তার এই কারণেই ইন্টার গভর্নমেন্টাল যে বডি, অর্থাৎ হুয়ের 194টি সদস্য, মনে রাখবেন হু কিন্তু আনইলেক্টেড বডি, হু কিন্তু নির্বাচিত সংস্থা নয়। আগে হ্যাঁ 1948 সালে হুকে তৈরি করেছিল জায়োনিক শক্তি, যারা ব্যাংকিং ব্যবস্থা তৈরি করেছিল, যারা ইউএনওকে বানিয়েছিল, যারা ওয়ার্ল্ড ব্যাংক বানিয়েছিল, তারাই হুকে বানিয়েছিল। অর্থাৎ এটা নির্বাচিত সংস্থা নয়, ইলেক্টেড বডি নয়। তো সেই জন্মলগ্ন থেকেই হু কী করবে সেই ছক আগে থেকেই তৈরি ছিল, সেই অনুসারে হু কিন্তু এগোচ্ছে। তো যাই হোক, এটা গেল একটা। দ্বিতীয় কি, করোনাকালে দেখা গেছে যে অনেক দেশ, গরিব দেশ ভ্যাকসিন পায়নি বা দেরি করে পেয়েছে। আহারে কি কষ্ট, কি কষ্ট। তাতে পরে কি দেখা যাচ্ছে যে প্রথম বিশ্বের দেশগুলো তাদের জনতাকে যত সহজে ভ্যাকসিন দিতে পেরেছে, ভ্যাকসিন যোগাতে পেরেছে, স্টক রেডি ছিল। তৃতীয় বিশ্ব বা ডেভেলপিং কান্ট্রি যেমন, অর্থাৎ তথাকথিতভাবে পিছিয়ে থাকা দেশগুলো, তারা পায়নি, তারা বঞ্চিত হয়েছে। অর্থাৎ ভ্যাকসিন ইকুইটি বা ভ্যাকসিনের সাম্যবাদ একেবারেই ঘটেনি। এটা তো অমানবিক না, তাই না? সমস্ত গরিব ধনী দরিদ্র নির্বিশেষে আপামর জনতারই তো অধিকার আছে ভ্যাকসিন পাওয়ার। আফ্রিকার গরিব দেশ বলো, মাগুফুলির দেশ, তানজানিয়ায় বলুন, রোয়ান্ডা বলুন, বুরুন্ডি বলুন, ভারতবর্ষ বলুন, বাংলাদেশ বলুন, মাদাগাস্কার বলুন, কঙ্গো বলুন, গ্যাবন বলুন, এই সমস্ত দেশের নাগরিকদেরই তো অধিকার আছে জীবনদায়ী ভ্যাকসিন, প্রাণদায়ী ভ্যাকসিন তারা পাবেন। আহারে, সেটা তো করোনার বেলায় হলো না। কি হলো, কি দেখা গেল? ভ্যাকসিন ন্যাশনালিজম তৈরি হলো। অর্থাৎ আমার দেশ, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, তার সঙ্গে কি জুড়ে দিন? ভ্যাকসিন। অর্থাৎ ভ্যাকসিন আগে জাতীয়তাবাদ, অর্থাৎ জাতিকে দিতে হবে, নিজের দেশের মানুষকে দিতে হবে, তারপরে অন্যদের দিতে হবে। তো এই যে একটা ধারণ ব্যবস্থা তখন আমরা দেখতে পেলাম, তো সেটাকে নাম দেওয়া হয়েছে ভ্যাকসিন ন্যাশনালিজম, তাই তো? অর্থাৎ প্রথম বিশ্বের দেশগুলো তারা নিজেদের দেশের মানুষকেই ভ্যাকসিন দেওয়া শুরু করলো, গরিব দেশে দিল না বা খুব কম দিল। ওই যে দামের কেনাটেনার ব্যাপার আছে, ফাইজার, মডার্না, এরা তো ভ্যাকসিন ব্যবসা করেছে, বিক্রি করেছে, এরা আমেরিকার। তো তাই হোক, তো এইরকমভাবে এটা অমানবিক ঘটলো। তো এখন অবশ্য অনেকেই মনে করছেন না, ভ্যাকসিন না দিলেই ভালো হতো, গরিব থাকাই ভালো, পিছিয়ে থাকাই ভালো, নেওয়ার পরে যা হাল হচ্ছে সেটা তো আমরা জানি। কিন্তু ওই যে তাতে কি, ওরা তো আপনাকে ভালোবাসে, ওরা তো মানবিক। তাই পরবর্তী প্যান্ডেমিকে যাতে করে সবাই সমান হারে ভ্যাকসিন পান, ভ্যাকসিন ইকুইটি ভ্যাকসিন সাম্যবাদ যাতে করে প্রতিষ্ঠিত হয়, তার জন্যই এই প্যান্ডেমিক ট্রিটি। সে আপনি মানুন আর না মানুন, ওরা আপনাকে দিয়েই ছাড়বে, ভালোবেসে দিয়ে, ভালোবাসায় ওরা কখনোই ক্লান্ত হবে না, তাই তো? তো এই কারণে ভ্যাকসিন ইকুইটি এই প্যান্ডেমিক ট্রিটির আরও একটি বড় হাইলাইট। এটা 2 নম্বর। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। অর্থাৎ এই প্যান্ডেমিক আমলে আবার যদি আসবে তো বটেই, এই বার্ড ফ্লু আসি করছে, ওরা অলরেডি স্কোপ বানিয়ে ফেলেছে আর কি, ক্ষেত্র তৈরি করে ফেলেছে। তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যাতে করে ঠিকঠাক করে টেস্ট করা বলুন বা বিভিন্ন, অর্থাৎ কর্পোরেট সেক্টরেও যারা চাকরি বাকরি করেন তাদেরকেও কাজে লাগানো, স্বাস্থ্যকেন্দ্র কর্মী বলুন, সরকারি স্বাস্থ্যকর্মী বলুন, কর্পোরেট স্বাস্থ্যকর্মী বলুন, সরকার এবং কর্পোরেটের মধ্যে তালমিল যাতে ঠিকঠাক থাকে সে বিষয়টিও দেখতে হবে। অর্থাৎ এটি হলো পরবর্তী পয়েন্ট, অত্যন্ত জরুরি পয়েন্ট, কিন্তু খেয়াল করে দেখুন। অর্থাৎ কর্পোরেট সেক্টর এবং পাশাপাশি সরকারকে একযোগে প্যান্ডেমিক মোকাবিলা করতে হবে। পরবর্তী পয়েন্টে চলে আসি। পরবর্তী পয়েন্ট কি? লকডাউনের ব্যাপারে আন্তর্জাতিক সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ
হু যেমনটা বলবে সেটা শুধু লকডাউন নয়, টেস্টিং থেকে শুরু করে কোয়ারেন্টাইন থেকে শুরু করে, কেন মানুষের স্বার্থে, তাই নয় কি? যখন দেখা যাচ্ছে যে লকডাউনের দরকার আছে, হু মনে করছে লকডাউনটা জরুরি, মানুষের প্রাণ বাঁচবে, মানে ওরা মনে করছে লকডাউন করে মানুষের প্রাণ বাঁচবে। তো সে বিষয়ে আমি পরবর্তী অংশে আসি। লকডাউন মানুষের প্রাণ বাঁচিয়েছে না আরও মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, সেটা আমি পরের পার্টে আলোচনা করব। তো যাই হোক, তো এই কারণে এটা হলো পরবর্তী অংশ, অর্থাৎ ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে, কোয়ারেন্টাইন থেকে শুরু করে, লকডাউনের ক্ষেত্রে হুয়ের যে নীতি, সেই নীতি যদি আপনি সেই হুয়ের এই যে প্যান্ডেমিক ট্রিটিতে স্বাক্ষর করেন, তাহলে হুয়ের সংবিধানকেই আপনাকে মেনে চলতে হবে, অর্থাৎ সেটা পরিষ্কার করে বলা আছে। এটাও শুনতে খারাপ লাগবে না, বিশেষ করে ভদ্রলোকেরা তো ভাববেন, আহারে প্রাণ বাঁচানোর জন্য লকডাউনের দরকার হলে, কোয়ারেন্টাইনের দরকার হলে একটা মানুষ ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে রাতপথে ঘুরে বেড়াবে, এটা তো ঠিক নয়। তাকে ধরে বেঁধে রাখতে হবে, কোয়ারেন্টাইন করতে হবে, সে যদি নিতে না চায় তাকে গুঁজতে হবে, তাই তো? তো এটা তো ভালো কাজ, অন্যান্য মানুষের মঙ্গলের জন্য, তার স্বাস্থ্য রক্ষার জন্য এ তো ভালো পদক্ষেপ, আন্তর্জাতিক পদক্ষেপ। এখনও তো এমন ভাবনা চিন্তার ভদ্রলোকের অভাব আমাদের দেশে নেই, বিশ্বেও নেই, তাই তো? এরাই তো এই হুয়ের প্যান্ডেমিক ট্রিটির প্রাণভোমরা, এরা এখনও আছে বলেই, এরা প্রতিবাদে এখনও সোচ্চার হয়নি বলেই কিন্তু ওরা হু এখনও সাহস পেয়ে যাচ্ছে ওদের কাজে। এই মে মাসেই ওরা টার্গেট রেখেছে এই ট্রিটিকে লাগু করার, সই করার, যদিও কিছু কিন্তু আছে, সেই কিন্তুগুলো আমি পরে আলোচনা করছি। পরবর্তী পয়েন্ট কি আছে? পরবর্তী পয়েন্টে বলা আছে সমস্ত দেশকে তাদের যে জীবাণু বা ভাইরাস বলুন বা ব্যাকটেরিয়া বলুন বা যাই বলুন না কেন, অর্থাৎ তথ্য প্যাথোজেন সম্পর্কে, প্যাথোজেন মানে বুঝতেই পারছেন প্যাথ থেকে এসেছে, প্যাথ মানে হচ্ছে রোগ, তাই তো? যেখান থেকে এসছে প্যাথোলজি, দ্য স্টাডি অফ ডিজিজেস, তাকে বলা হয় প্যাথোলজি। যেমন ধরুন সাইকোপ্যাথ, মানসিক রোগী, প্যাথ কথাটা দেখবেন সাইকোর সঙ্গে যুক্ত হয়ে সাইকোপ্যাথ, অর্থাৎ প্যাথ কথাটা, শব্দটা হচ্ছে অর্থ, যদি আমরা মূল অর্থটা নেই, সেটা হলো রোগ। তো এই প্যাথোজেন মানে যারা রোগ সৃষ্টিকারী জীবাণু, তাদের সম্পর্কে তথ্য দিতে হবে, আপডেট দিয়ে যেতে হবে সমস্ত দেশকে। অর্থাৎ ভারতে ধরুন কোনো একটা করোনার নতুন কোনো ভ্যারিয়েন্ট দেখা গেল, বা তার জিনোম সিকোয়েন্স তুলে দিতে হবে, তথ্য তুলে দিতে হবে হুয়ের কাছে, তাই তো? সেটা ভারতই হোক, ব্রাজিল হোক, ব্রিটেন হোক, যেখানে যেমন প্যাথোজেন বা এরকম ভাইরাস, ব্যাকটেরিয়া বা মানে দেখা মিলবে, রোগ সৃষ্টিকারী জীবাণুর দেখা পাওয়া যাবে, তাদের সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু হুকে দিতে হবে, হ্যাঁ, অর্থাৎ জায়োনিস্ট শক্তির প্রতিনিধিকে দিতে হবে। এবং সেইভাবে ওষুধ, ফার্মা কোম্পানিরা ওষুধ তৈরি করবে সেই ভাইরাসকে, সেই প্যাথোজেনকে মোকাবিলা করতে গেলে কি কি পদক্ষেপ নিতে হয়, সেই ব্যাপারে তারা আলোচনা করে উপযুক্ত ভ্যাকসিন বা ড্রাগ বা থেরাপি আমাদেরকে উপহার দেবে, তাই না? অর্থাৎ প্যাথোজেন সম্পর্কে যদি বিভিন্ন দেশগুলো না জানায় তাহলে তো মুশকিল। আর তাই কিন্তু এটা পরিষ্কারভাবে বলা আছে, বাধ্যতামূলক, যে সমস্ত তথ্য, এ বিষয়ে সমস্ত তথ্য 194টি দেশকে দিতে হবে, যারা হুয়ের সদস্য, যারা এই ট্রিটিতে সই করবেন, সিগনেচার করবেন। আর কি আছে যেটা নিয়ে খুব গণ্ডগোল চলছিল প্রথম দিকে, আপাতত এই শক্তিশালী জায়োনিস্ট প্রভুদের চাপে পড়ে সেই ব্যাপারটা মিটে গেছে বলেই মনে হচ্ছে। কি? আইপি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। হ্যাঁ, এই বিশ্বের দেখবেন তাবড় দেশগুলো, উন্নত দেশ বলে যাদেরকে আমরা চিনি, যেমন ইউএসএ, তাই তো, বা জাপান বলুন, বা যেগুলো এই রিসার্চের ক্ষেত্রে এগিয়ে আছে, চীনও এখন ঢুকে পড়েছে। প্রায় এরকম 25টি দেশ আছে যারা এই ভ্যাকসিনের পেটেন্ট বলুন বা ড্রাগের পেটেন্ট, ফার্মাসিউটিক্যাল পেটেন্টগুলো, ইন্টেলেকচুয়াল প্রপার্টি তাদের কবজায় আছে। অর্থাৎ তারা এই তথ্যগুলো শেয়ার করে না। অর্থাৎ একটা ভ্যাকসিন যেমন মডার্না,
বা ফাইজার তারা কি কায়দায় ভ্যাকসিন বানাচ্ছে বা ড্রাগ বানাচ্ছে, তারা অন্য দেশকে শেয়ার করতে চায় না, কারণ তাদের মুনাফার ব্যাপার আছে। তো এটা তাদের পেটেন্টও ব্যাপার আছে, পেটেন্ট নিয়ে তারা রেখে দিয়েছে। তো তো এইরকম এই দেশগুলো তারা প্রথম দিকে আপত্তি জানাচ্ছিল, কারণ হুয়ের এই যে প্যান্ডেমিক ট্রিটিতে সেখানে পরিষ্কার বলা আছে যে এরকম আপৎকালীন সময়ে এইসব পেটেন্ট বা এইসব ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো নিজেদের মধ্যে আটকে রাখা যাবে না, সেটা নলেজ শেয়ার করতে হবে, অর্থাৎ সমস্ত দেশের সঙ্গে নলেজ শেয়ার করতে হবে দরকার হলে, যাতে করে সেই স্টক না থাকলেও, সেই ড্রাগ বা ভ্যাকসিনের স্টক যদি নাও থাকে, কোনো দেখা গেল আমেরিকার কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তার কাছে পেটেন্ট আছে ইন্টেলেকচুয়াল প্রপার্টির কোনো একটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিনের বা ড্রাগের ক্ষেত্রে, তাদের পেটেন্ট আছে। এবার দেখা গেল সেই ড্রাগটির স্টক নেই, আর আমেরিকার মানুষকে দিতে দিতেই শেষ হয়ে যাচ্ছে, তখন তারা কি করবে? তারা এই যে তথ্যটা, নলেজ শেয়ারিং বেসিস অনুসারে, ইনফরমেশন শেয়ারিং বেসিস অনুসারে তারা ভারতকে বা বাংলাদেশকে বা যেসব দেশের দরকার আছে তাদেরকে দিল, তারা বানিয়ে নিল তাদের ল্যাবে বা তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে। এই যেমন ধরুন আমাদের সিরাম ইনস্টিটিউটে বানিয়ে নেওয়া গেল সেই ভ্যাকসিন, তাই নয় কি? অর্থাৎ এটা শেয়ার করতে হবে। এই নিয়ে ব্যাপক কোন্দল চলছিল, কারণ এই মুনাফাবাজের ব্যাপার আছে সেখানে, অনেকেরই তো বিনিয়োগ আছে, জানেনই তো। হ্যাঁ, তো এটা অবশ্য পরবর্তীকালে মিটে গেছে বলে মনে হচ্ছে, কারণ ওরা মিলেমিশে খাবে, আলটিমেটলি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কে এ দেশে খাবে তো কে ওই দেশে খাবে, সবাই সর্বত্র আছে, তাই ওরা মিটিয়ে নিয়েছে বা চুকিয়ে ওই ব্যাপারটা মিটে গেছে। তাই একদিকে অর্থাৎ বলা হচ্ছে প্যাথোজেনের জিনোম সিকোয়েন্স শেয়ার করবে অন্য দেশগুলো, যাদের কাছে ড্রাগ নেই, ভ্যাকসিন নেই, এরা তো তথ্য দিচ্ছে, এটা অত্যন্ত জরুরি তথ্য। যেমন 29টি দেশ, তার মধ্যে ভারতও আছে। হ্যাঁ, ভারতও বলেছে যে আমরা এই প্যাথোজেনের সংক্রান্ত সমস্ত তথ্য দিতে রাজি আছি, কিন্তু আমরা এগুলো পাবো তো বিনিময়ে, সুযোগ সুবিধা, ওই যে ভ্যাকসিন, ড্রাগ, এগুলো পাবো তো? তো তখন হু বলছে নিশ্চয়ই পাবেন, এই কারণেই তো ট্রিটি, অর্থাৎ এই একটা লেনদেনের জায়গা তৈরি করা হয়েছে। এটা গেল, আমি কিন্তু খুব সংক্ষেপে বলছি, এই প্যান্ডেমিক ট্রিটির প্রথম অংশ। ভালো লাগছে শুনতে, তাই না? খুব ভালো লাগলো, খারাপ লাগলো না খুব একটা, কারণ এই তথ্য শেয়ার করা, মানুষের পাশে থাকা, ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে কবজা না করে, পেটেন্টকে কবজা না করে মানুষের মধ্যে আরও বেশি করে ভ্যাকসিনকে ছড়িয়ে দেওয়া, কি মহানতা না, মহানুভবতা না? অবশ্যই মহানুভবতা, কোনো সন্দেহ নেই আপাত দৃষ্টিতে। তাই এবারে আসুন দেখে নেওয়া যাক দ্বিতীয় অংশে কি আছে, এটা অত্যন্ত বিপজ্জনক বলে সবারই মনে হচ্ছে, যারা একটুখানি বুঝেছেন, পড়ছেন বা জানছেন। আমি এই কারণে প্রতিবাদ করছেন, যে কারণে আমিও প্রতিবাদ করছি, আপনারাও আমার সঙ্গে প্রতিবাদ করছেন। কি আছে দ্বিতীয় অংশে? কিন্তু যেটা একটা বাক্য বললেই আপনারা বুঝতে পারবেন কি দ্বিতীয় অংশে যা বলা হয়েছে, ইন্টারন্যাশনাল হেলথ যে পলিসি আছে, আমাদের ভারতেরও একটা আছে, বাংলাদেশেরও একটা আছে, তাই তো? থাকে, দেখবেন বিভিন্ন দেশের স্বাস্থ্যের ব্যাপারগুলো, জীবাণু বলুন, ভাইরাস বলুন, পরিষেবা বলুন, একরকম তো নয়, তাই তো? আমাদের পশ্চিমবঙ্গে যেসব ভাইরাসের বা তথাকথিত প্যাথোজেনের ভয় আছে, ব্রিটেনে নিশ্চয়ই একই রকম অবস্থা নয়, বা জাম্বিয়াতে নিশ্চয়ই একই রকম অবস্থা নয়। এক একটা দেশের জলবায়ু এক এক রকম, তাই তো? জিন পুল এক এক রকম, আর তাই সেখানে স্বাস্থ্যের প্রায়োরিটি বলুন, পরিষেবা বলুন, জীবাণুর আধিপত্য বলুন, রোগ ব্যাধি বলুন, এক এক রকম হয়, সব এক রকম হয় না। তো সেই অনুসারেই কিন্তু আমাদের স্বাস্থ্য পরিষেবাটা তৈরি করা হয়, তো স্বাস্থ্য নীতি, হেলথ পলিসি তৈরি করা হয়, যেটা সব দেশে একরকম হয় না। কিন্তু এই দ্বিতীয় অংশে যা বলা আছে তাতে করে হুয়ের এই প্যান্ডেমিক ট্রিটিতে যে দেশ সই করবে, সেক্ষেত্রে হুয়ের যে হেলথ পলিসি, সেটাই একমাত্র হেলথ পলিসি তাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ সেই দেশের আগেকার কোনো হেলথ পলিসি থাকলে সেটা কিন্তু আর বলবৎ থাকবে না। কি বুঝলেন? অর্থাৎ এই যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয় থেকে শুরু করে যেসব আমাদের বলা আছে,
তাই তো? যেটা আমাদের দেখবেন আমি শেয়ার করেছিলাম, ফ্যামিলি ওয়েলফেয়ার যে সাইট সেখানেও দেওয়া ছিল যে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে এবং যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে আরটিআই করলে আমরা জানতে পারি যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, ভলান্টারি রেকমেন্ড করে ওরা, স্ট্রংলি রেকমেন্ডেড দ্যাট ইউ শুড টেক ইট, এর আলাদা ব্যাপার, কিন্তু বাধ্যতামূলক নয়। এটা তো হেলথ পলিসি, তাই নয় কি? কিন্তু এই যে দ্বিতীয় অংশ, প্যান্ডেমিক ট্রিটির যে দ্বিতীয় অংশ, ড্রাফটের যে দ্বিতীয় অংশ, সেখানে বলা হচ্ছে যে হুইয়ের এই হেলথ পলিসিকেই সবাইকেই শিরোধার্য করে নিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই আমাদের যে পলিসি, যেটা এতদিন ধরে, একটা উদাহরণ দিলাম, বহু উদাহরণ আছে এরকম, সব দেওয়া সম্ভব হবে না, তো সেটা কিন্তু থাকবে না। বুঝাতে পেরেছি? এই কারণেই যে বিষয়টা আসছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে সুপার ন্যাশনাল, অর্থাৎ ন্যাশনাল যে জায়গাটা, ভারত তো একটা নেশন স্টেট, তো ব্রিটেন একটা নেশন স্টেট, ব্রাজিল একটা নেশন স্টেট, সেই নেশন কনসেপ্টকে সুপারসিড করে, সারপাস করে সুপার ন্যাশনাল একটা রেজিম তৈরি করা হচ্ছে, যার নাম হু। এবং হুই দেশের সার্বভৌমত্ব বা সভারেন্টিকে গ্রাস করে নিয়ে তার চাবুক চালাতে পারবে লকডাউনের ক্ষেত্রে, ভ্যাকসিনের ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে, কোয়ারেন্টাইনের ক্ষেত্রে। অর্থাৎ ওই একটা জায়গায় বলে দিয়েছে, ওখানে কিন্তু আলাদা করে ভ্যাকসিন পাসপোর্ট করতে হবে তা কিন্তু বলেনি, মানে ভ্যাকসিন বাধ্যতামূলক ওটা কিন্তু বলেনি, শুধু ওইটুকুই বলে দিয়েছে যে হুইয়ের যে স্বাস্থ্যনীতি সেটাই একমাত্র বিবেচ্য হবে, রাষ্ট্রের নিজস্ব কিছু থাকবে না। অর্থাৎ ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, ওয়ান সোসাইটি, ওয়ান ওয়ার্ল্ড সোসাইটি, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট তৈরি হবে। অর্থাৎ ওটার মাধ্যমেই কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার জলের মতো আমাদের সামনে চলে আসছে যে সার্বভৌমত্ব বা সভারেন্টি আর থাকবে না। এটাই হলো সবচেয়ে বিপজ্জনক অংশ, যে জেনেভাতে আপনারা জানেন চূড়ান্তভাবে জোর কদমে কাজ চলছে, নেগোসিয়েশনের পর নেগোসিয়েশন, 194টি দেশ, তার মধ্যে অবশ্যই 25টি দেশই মূল, বাকি দেশ তো তাঁবেদার, তারা কি করবে? হ্যাঁ, নিজের দেশে সব 56 ইঞ্চি দেখায়, হ্যাঁ, আসলে তাঁবেদার। আন্তর্জাতিক রাজনীতিটা দেখে নেবেন, পলিসিটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন তথাকথিত এই গর্জন করা, এই আমাদের দেশের অবস্থাটা কোথায় আছে, তারা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারছে, আসলে কিছুই নয়, ব্যাপারটা এটাই। তো যাই হোক, তাহলে এবারে এই প্যান্ডেমিক ট্রিটি বা প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স যেটাকে বলা হচ্ছে, তার বিরুদ্ধে কেউ কি সরব হচ্ছেন? না, হচ্ছেন। আমি কিছু কিছু নমুনা দিয়েছি, আগের ভিডিওতে বলেছি। আজকে এরকমই আরও কিছু উদাহরণ আপনাদের সামনে দেওয়ার পরে আরও একটি অংশ নিয়ে আমাদের করণীয় কী সে বিষয়গুলো তো আপনারা জানেন বলে আমি আজকের লাইভ শেষ করব। সবচেয়ে বড় উল্লেখযোগ্য আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে রিপাবলিকান পার্টি, ডোনাল্ড ট্রাম্পের পার্টির 49 জন সদস্য তারা জো বাইডেনকে চিঠি লিখে রীতিমতো প্রতিবাদ জানিয়েছেন। আপনারা তো জানেন যে এই ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের অন্যতম কারণ কিন্তু ছিল এই ডোনাল্ড ট্রাম্প মাস্ক পরতে চাইতেন না। আমি কিন্তু ওই ভদ্রলোককে দালাল বলছি না, এমন নয়, উনিও দালালই ছিলেন, দালাল না হলে রাষ্ট্র ক্ষমতায় আসে না, কিন্তু সেরা দালাল হতে পারেননি। আর সবচেয়ে বড় ট্রাম্পের যে পদক্ষেপ, সেটা আমি বারবার করে বলি, উনি প্যারিস ট্রিটি থেকে, অর্থাৎ ওই যে জলবায়ু চুক্তি, যে চুক্তির মাধ্যমে ওই যে জিরো কার্বন এমিশন থেকে শুরু করে ফসিল ফুয়েলকে ফেজ আউট করা, এইগুলো যে বলা আছে যে চুক্তিতে, যেটা ভারত সই করেছে, কিন্তু সতর্ক থাকুন, কিন্তু আমেরিকা সই করেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সেখান থেকে বেরিয়ে আসেন, চুক্তি থেকে বেরিয়ে আসেন। এতেই কিন্তু জায়নিস্টরা ব্যাপক ক্ষেপেছিল, কারণ আমেরিকা যদি এই ট্রিটি থেকে বেরিয়ে আসে তাহলে অন্য দেশও তো মানবে না। তখন ওই জো বাইডেনকে তারা ক্ষমতায় নিয়ে আসে, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়, সেটা আপনারা জানেন। ডোনাল্ড ট্রাম্প মামলা টামলা করেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও পাল্টা মামলা করা হয়, আপনারা জানেন।
তো এসব অনেক চাপানুতোর এখনও চলছে। তো এই কারণেই ডোনাল্ড ট্রাম্পকে সরে যেতে হয়। সেই ডোনাল্ড ট্রাম্পের পার্টি এবং অবশ্যই আরও একজন রয়েছেন আপনার, যাকে নিয়ে আমি ভিডিও করেছি, লিখেছি, স্ট্যাচু বইটিতে যার সম্পর্কে আলোচনা আছে। প্রতিবাদী ভূমিকায় ছিলেন রন ডেসান্তিস, রিপাবলিকান পার্টির গভর্নর রন ডেসান্তিস, তাকে নিয়েও আমার আলোচনা রয়েছে। তো সেই রিপাবলিকান পার্টির 49 জন মেম্বার, ইটস নট এ ম্যাটার অফ জোক, তারা জো বাইডেনকে কিন্তু প্রতিবাদপত্র পাঠিয়েছেন। আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো জয় ভট্টাচার্য, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক বিজ্ঞানী, নাম মনে আছে? আমার মনে আছে, কারণ এই একজন বিজ্ঞানী সেই সময় একদম প্রথম লগ্নে বুক চিতিয়ে রুখে দাঁড়িয়ে, একজন বলবো না, আরও সঙ্গে ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির সুনেত্রা গুপ্তা। এবং গর্বের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি অন্তত এই ক্ষেত্রে, যে এই জয় ভট্টাচার্য ইন্ডিয়ান অরিজিন একজন বিজ্ঞানী, যে সত্যিকারের একটা বড় ভূমিকা নিয়েছিলেন, দালালি করেননি। কি করেছিলেন? তিনি আবার কিন্তু সরব হয়ে উঠেছেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। এই জয় ভট্টাচার্য, সুনেত্রা গুপ্তা এবং আরও বেশ কিছু এরকম বেশ কিছু জীবাণুবিজ্ঞানী, ভাইরোলজিস্ট, গবেষক সেই সময় প্রমিনেন্ট 500 জন এবং আরও সঙ্গে আরও কয়েক হাজার মানুষকে সমবেত করে সই নিয়ে তারা হুকে পরিষ্কার চিঠি লিখেছিলেন। সেই ঘোষণাপত্র তারা ব্যারিংটন শহরে বসে তৈরি করেন, যার নাম ব্যারিংটন ডিক্লেয়ারেশন। অমৃতা সেনগুপ্তার 2য় খণ্ডে এই ব্যারিংটন ডিক্লেয়ারেশন নিয়ে আমি বিস্তারিত লিখেছি, বিজ্ঞানীদের নাম সহ, তাদের বক্তব্য সহ। কারণ আমার কাছে হয়েছে এখনও মনে হয় ব্যারিংটন ডিক্লেয়ারেশন একটা ঐতিহাসিক পদক্ষেপ ছিল। তো সেই জয় ভট্টাচার্য, সুনেত্রা গুপ্তাদের সেই প্রতিবাদ আমি আমার 2য় খণ্ডে ডকুমেন্ট হিসেবে রেখে দিয়েছি। তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন লকডাউনের বিরুদ্ধে, লকডাউনের কোনো প্রয়োজন নেই তারা বলেছিলেন অত্যন্ত বয়স্ক, কোমরবিডিটি আছে এরকম কিছু মানুষ, সেরকম হলে তারা বাইরে বেরোবেন না, ঠিক আছে, কিন্তু লকডাউনের কোনো দরকার নেই, মাস্ক ম্যান্ডেটের কোনো দরকার নেই। তারা মাস্কের বিরোধিতা করেছেন, লকডাউনের বিরোধিতা করেছেন। তারা বলেছেন হার্ড ইমিউনিটি, অর্থাৎ এইটা ফ্লু মাত্র, নিছকই ফ্লু, আর কিছুই নয়, মারণ ক্ষমতা নেই। তাই যত ছড়াবে তত বেশি মানুষের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ইমিউনিটি বাড়বে, যাকে বলা হয় হার্ড ইমিউনিটি, অর্থাৎ জনগণের ইমিউনিটি। তারা এই নিয়ে দরবার করেছেন, প্রতিবাদ করেছেন। কিন্তু হুয়ের দালাল, ওই যে আপনারা জানেন আদনান ঘেব্রেসিয়াস টেড্রোস, তিনি মানেননি। তিনি তো দালাল, তাকে সামনে রেখে সব কাজকর্ম হচ্ছে। তো সেই জয় ভট্টাচার্য আবার সরব হয়ে উঠেছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন হু ফেলিওর, ব্যর্থ। কেন? হুকে প্রথমে স্বীকার করতে হবে যে করোনার কালে হু যে অন্যায় করেছে, লকডাউন চাপিয়ে দিয়ে সমগ্র বিশ্বের ওপরে, ইতিমধ্যেই সুপার ন্যাশনাল ভূমিকা নিয়েছে হু, তাতে করে কি লাভ হয়েছে সে বিষয়ে একটা সমীক্ষা, সত্যিকারের বিজ্ঞানসম্মত তথ্য দিয়ে হুকে জানাতে হবে, নইলে ক্ষমা চাইতে হবে, নইলে আবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে। আগে দেখে নেবেন। শুধু তাই নয়, এই প্যান্ডেমিক ট্রিটি বলবৎ করার ফলে $43 বিলিয়ন খরচা হবে প্রতি বছর। এ টেস্টের নাম করে ব্যয় করতে হবে সরকারকে বিভিন্নভাবে। দরিদ্র দেশগুলোর পক্ষে সেটা বোঝা হয়ে যাবে, কিন্তু ওই যে সেটাও চাপিয়ে দেবে ওরা, জায়নির শক্তি, ভুগবে সাধারণ মানুষ। তাই তো তিনি প্রতিবাদ করেছেন। এবারে ধরুন, প্রশ্ন করুন, ঠিক আছে, আপনি জয় ভট্টাচার্যকে চেনেন না, সুনেত্রা গুপ্তাকে চেনেন না,
কমন সেন্সে আসুন, পর্যবেক্ষণকে কাজে লাগান, ক্লিং টু ইয়োর অবজারভেশন। ওরা বলবে, কি বলবে, লকডাউন করে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের নাকি প্রাণ বাঁচানো গেছে। পার্শ্ব প্রতিক্রিয়া, ওরা, আমি বলছি ক্রিয়া আসলে যাই হোক, ফল সত্ত্বেও করোনা ভ্যাকসিন কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে, তাই তো এরকম ওরা বলে। কিন্তু তথ্য কোথায়? লকডাউন করে মানুষের প্রাণ বাঁচানো গেছে, ভাইরাসের ছড়ানো আটকানো গেছে, মাস্ক পরে মানুষের প্রাণ বেঁচেছে, ভাইরাসের ছড়ানো আটকানো গেছে, এর প্রমাণ কোথায়? বিজ্ঞান তো প্রমাণ ছাড়া কথা বলে না। কোথায় প্রমাণ? আর যদি বলে ভ্যাকসিন দিয়ে কোটি কোটি মানুষের প্রাণ বেঁচেছে, কয়েকশো কোটি মানুষের প্রাণ বেঁচেছে, সেই তুলনায় পার্শ্ব প্রতিক্রিয়া খুবই নগণ্য। তাহলে পাল্টা প্রশ্ন করুন, আমরা যারা ভ্যাকসিন নিইনি, ধারের কাছে যাইনি, তারা কী করে বেঁচে আছি এখনও? তাদের কেন করোনা হলো না? সমীক্ষা হয়েছে? আমরা যারা নিইনি, গোটা বিশ্ব জুড়ে আমাদের সংখ্যা নাই নাই করেও কম হবে না। ইউরোপে অনেক বেশি, ইউরোপ আমেরিকায় অনেক বেশি, আফ্রিকায় আরও অনেক বেশি। আফ্রিকায় সবচেয়ে কম মানুষ ভ্যাকসিন নিয়েছে। তাহলে আমরা কেন বেঁচে আছি ভ্যাকসিন না নিয়ে? এর কোনো বিজ্ঞানসম্মত সমীক্ষা প্রমাণ ওরা হাজির করেছে যে ভ্যাকসিন না নিয়েও, করোনা কালে ভ্যাকসিন না নিয়েও, ঘোরাঘুরি করেও, আমি তো আরও বেশি ঘুরেছি করোনা কালে, বাইরে রাস্তাঘাটে বেরিয়েছি। কেন, কি করে? কোনো তথ্য ওরা সমীক্ষা করেছে, সার্ভে করেছে? করেনি। তাহলে কেন এরকম ভাঁওতাবাজি করে দালাল মিডিয়াকে দিয়ে ওরা প্রচার করে চলেছে যে ভ্যাকসিন মানুষের প্রাণ বাঁচিয়েছে, করোনা থেকে লকডাউন মানুষের প্রাণ বাঁচিয়েছে? না, ওরা উল্টে ক্ষতি করেছে। এবং এই তথ্যগুলোই কিন্তু জয় ভট্টাচার্যর মতো ব্যতিক্রমী বিজ্ঞানী আমাদের সামনে তুলে ধরেছেন, যিনি লকডাউনের বিরুদ্ধে ছিলেন একদম প্রথম থেকে, স্কুল কলেজ সমস্ত কিছু খোলা রাখার পক্ষে ছিলেন। কিন্তু ওই যে ব্যতিক্রমী বিজ্ঞানী, সেই দালাল বিজ্ঞানী চেপে দেওয়া হয় তাকে। সেই জয় ভট্টাচার্য এখন রিপাবলিকান পার্টির সঙ্গে রয়েছেন। হ্যাঁ, রিপাবলিকান পার্টি কিন্তু এই প্যান্ডেমিকটির বিরোধিতা করছে। এরকম যদি কোনো আমাদের রাজ্যে বা আমাদের দেশে রাজনৈতিক দল থাকে, আমি সেখানে সক্রিয়ভাবে যোগ দেব। সে অন্য পলিসি যাই হোক না কেন, আমি দেখব না। এইটা এই মুহূর্তে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি যোগ দেব। কিন্তু কেউ আছে? নেই, সব দালাল। সাধারণ রাজনৈতিক কর্মীরা তারা জানেনই না প্যান্ডেমিকটি কী, খায় না, মাথায় দেয়। কিন্তু টপ লেভেলের লোকজন সবাই জানে, তারা তো ফান্ডিং না। আর একটা বিষয় এখানে আপনাদের বলে দিই, হু আনইলেক্টেড বডি, কিন্তু গোটা বিশ্বে তো হাজার হাজার কর্মচারী, বড় বড় হেডকোয়ার্টার বিল্ডিং বানিয়ে ফেলেছে। আচ্ছা বলুন তো, হুকে কারা ফান্ড করে, কারা টাকা দেয়? টাকা না দিলে তো মাইনে হবে না কর্মচারীদের। এত এত বিল্ডিং কী করে হবে? এই যে টেড্রোস ঘেব্রেসিয়াস, তিনি তো বসে আছেন, বড় বড় ডায়লগ দেন তো, এসি ঘরে, একেবারে ওয়েল ডেকোরেটেড, ফার্নিচার পলিশড। এগুলো কোথা থেকে আসে? তথ্য কী বলছে দেখে নিন, আপনারাও দেখে নেবেন, আমি দরকার হলে আপনাদের হেল্প করব। হুয়ের ফান্ডিংয়ের 80% দেয় ফার্মা কোম্পানিগুলো। কারণ এই হুয়ের প্যান্ডেমিক ট্রিটি যদি কার্যকর হয়, সবচেয়ে বেশি মুনাফা লুটবে ফার্মা কোম্পানিগুলো। দেখে নেবেন 80% অফ হু ফান্ডিং কোথা থেকে আসছে? ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে আসছে, তথ্য তাই বলছে। আর কি, যদি একটা মাত্র লোক খোঁজেন যে সবচেয়ে বেশি হুকে সবচেয়ে বেশি টাকা দেয়, সবচেয়ে বেশি ফান্ড করে, তার নাম কি? বিল গেটস। এমনি এমনি দেয়? এমনি এমনি দেয় না, স্বার্থ থাকে বলে দেয়। কারণ এই লোকটা যখন দেখলো যে সফটওয়্যার মার্কেট স্যাচুরেট করে গেছে, আগে তো মাইক্রোসফট ছিল, তাই তো, স্যাচুরেট করে গেছে, আর মুনাফা টুনাফা তেমন হচ্ছে না, এ লোকটা বুঝে গেল যে পরবর্তী সবচেয়ে বড় ব্যবসা মুনাফাবাজি কিসে হবে? ভ্যাকসিনে হবে। আর তাই ভ্যাকসিনে ইনভেস্টমেন্ট করা শুরু করলো মানবতাবাদের নাম করে।
আর মানবতাবাদ, হিউম্যানিটি যে তাসটা মানুষ ভদ্রলোকেরা বেশি করে খায়, সেটা আমাদের মতো লোক হাড়ে হাড়ে জানে মানবতাবাদ কাকে বলে, হিউম্যানিটি কাকে বলে, তাই তো? যাই হোক, তাহলে বাস্তব পরিস্থিতি কিন্তু এটাই। হুকে সবচেয়ে বেশি ফান্ড করে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এবং একজন ব্যক্তি সবচেয়ে বেশি টাকা কে দিয়েছে হুকে যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর একটাই আসবে, বিল গেটস, বিল গেটস, বিল গেটস, তাই তো? তাহলে এই মতাবস্থায় দাঁড়িয়ে প্যান্ডেমিক ট্রিটি কোন দিকে যাবে? ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু খবর রটে গেছে, মানে এটা ইচ্ছে করে ওরা ছড়িয়েছে, জানেন তো? ইউরোপ আমেরিকার সোশ্যাল মিডিয়া যারা লড়াই করছে তাদের সংখ্যা আমাদের তুলনায় অনেক বেশি, মানে যদি জনসংখ্যার হিসেবে ধরা হয়। তারা এমন ফেক নিউজ অবশ্যই রটিয়ে দিয়েছে যে প্যান্ডেমিক ট্রিটি ফেল করেছে, হচ্ছে না। এতে করে তো ওরা আরও ব্যাপক চটেছে, ফ্যাক্ট চেক বসিয়ে দিয়েছে। না, এটা ঠিক যে প্যান্ডেমিক ট্রিটি এখনও ফেল করেনি, আলোচনা চলছে। কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ওখানে এত শক্তিশালী এসব দেশে যে ওরা এই ব্যাপারগুলোকে ভাইরাল করে দিচ্ছে, অর্থাৎ মানসিক চাপ তৈরি করছে জায়নিস্টদের ওপরে। হ্যাঁ, এই কারণেই ওরা এসব খবর রটাচ্ছে। তো যাই হোক, তাহলে এমনকি ব্রিটেনের এক লেখিকা যিনি আস ফর দেম নামটা খেয়াল করুন, ওদের জন্য আমরা, মানে ওদের মানে ওই শক্তি প্রভু, তাদের জন্য জনগণ, এরকম একটা উনি ফাউন্ডেশন তৈরি করেছেন। তো সেইখান থেকে তিনিও এর বিরুদ্ধাচরণ করছেন, আরও অনেকেই করছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে প্যান্ডেমিক ট্রিটি কিন্তু এখনও পর্যন্ত 100%, মানে যা যা লেখা আছে পুরোটাই কার্যকর হবে জোর দিয়ে বলা যাচ্ছে না, কারণ মানুষ কিন্তু ক্ষেপেছে। এটা কিন্তু আমাদেরই কিন্তু একটা বড় অবদান, ভাবতে ভালো লাগে। কারণ আরেকটা বিষয় আপনাদের বলিনি, যেটা একদম সত্যের মধ্যে বলা আছে, সেটা আমি ফেসবুক পোস্ট করেছিলাম। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি মিস করে গেছি, সেটা কি, ড্রাফটে পরিষ্কার বলা আছে, এই প্যান্ডেমিক ট্রিটিতে বলা আছে যে প্রতিটি সরকার বা দেশকে যারা সোশ্যাল মিডিয়াতে কোট আনকোট মিস ইনফরমেশন ছড়াচ্ছেন রোগ সম্পর্কে, ভ্যাকসিন সম্পর্কে, তাদেরকে ধরে ধরে শাস্তি দিতে হবে। আগে হ্যাঁ, কঠোর নীতি, শুধু অ্যাকাউন্ট প্রোফাইল ব্লক নয়, প্রোফাইল রেস্ট্রিক্ট নয়, তাকে খুঁজে বের করে অফলাইনে শাস্তি দিতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে। আগে হ্যাঁ, ফেসবুক বিপ্লব উবে যাবে। ফেসবুকে, অনলাইনে তো আমরা যথেষ্ট, মানে ওরা এটাকে ফেসবুক বিপ্লব বলছে, কিন্তু অস্বীকার করে তো লাভ নেই। অনলাইনের মাধ্যমে গোটা বিশ্বের মানুষ তাদের প্রতিবাদ করতে পেরেছে, অবশ্যই পেরেছে। এটা একটা মাধ্যম হয়েছে, আমরা এটাকে ইউজ করছি। কিন্তু এটাকে ওদের কাছে ভালো হয়নি, মানে ওদের চোখে তো ভালো নয়, তাই সেখানে পরিষ্কার ওরা পলিসি হিসেবে বলেছে প্যান্ডেমিক ট্রিটিতে যে এই চুক্তি কার্যকর হলে প্রতিটি সরকারকে বলা হচ্ছে তারা হুয়ের পলিসির বাইরে, হুয়ের স্বাস্থ্যনীতির বাইরে যদি কেউ এরকম তথ্য, মিস ইনফরমেশন, মানে বুঝতেই পারছেন ওদের কাছে মিস ইনফরমেশন যারা ছড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সেই মর্মে আইন করতে হবে বলে দাবি, মানে নিয়মে, চুক্তিতে বলা আছে। তাহলে বুঝতে পারছেন অবস্থা কি ভয়ঙ্কর হতে পারে আগামীতে। অর্থাৎ ফেসবুকে আমরা যারা প্রতিবাদ করছি, ঠিক আছে, অনেকেই আপনারা মাঠে ময়দানে নামতে পারেন না, স্বাভাবিক, কিন্তু অন্তত ফেসবুকে তো আপনারা আপনাদের মতামতটা বলতে পারেন, ইনস্টাগ্রামে বলতে পারেন বা টুইটারে বলতে পারেন, যেখানে যেভাবে আছেন। সেটাও বন্ধ হয়ে যাবে, মানে পুরোই একটা স্লেভ সোসাইটি তৈরি হবে। এবং কোনো একটা রাষ্ট্রের হেলথ পলিসিকে সুপারসিড করে, সারপাস করে যখন হুয়ের হেলথ পলিসি চেপে বসবে, তখন বাইরে যাওয়ার ক্ষেত্রে, আপনি মুভমেন্টের ক্ষেত্রে, অন্য দেশ বাদ দিলাম,
আপনি এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছেন, এক শহর থেকে আরেক শহরে যাচ্ছেন, সেটা পর্যন্ত হু নিয়ন্ত্রণ করবে? আপনার গতিবিধি থেকে শুরু করে আপনার স্বাস্থ্যবিধি থেকে শুরু করে আপনার জীবিকা, আপনার পেশা, সমস্ত কিছু ওরা নিয়ন্ত্রণ করবে। আর আপনাদের বলে রাখি, এই যে হেলথ পলিসির কথা বলা হচ্ছে, ওয়ান হেলথ অ্যাপ্রোচ যেটা বলা হচ্ছে, তার মধ্যে কিন্তু পরিবেশ থেকে শুরু করে খাদ্যাভ্যাস থেকে শুরু করে সব কিছু আছে। শুধু ভ্যাকসিন নেই, শুধু কোয়ারেন্টাইন নেই। কারণ এই ওয়ান হেলথ পলিসির যে প্রথম যেটা, এটা নিয়ে আমি আগের কোনো লাইভে বলেছিলাম, রকাফেলার গোষ্ঠীর প্রথম 2000 সালের 4-5 এরকম সময়ে তারা এরকম একটি সেমিনার করে আর কি। তো সেই সময়ে ওয়ান হেলথ শব্দটি ব্যবহার করা হয়, যা এখন হুয়ের গাইডলাইনের মধ্যে ঢুকে গেছে। আর এই ওয়ান হেলথের মধ্যে কিন্তু পরিবেশ থেকে শুরু করে, গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে, ভ্যাকসিন থেকে শুরু করে, বিধিনিষেধ থেকে শুরু করে, সুখাদ্য মানে ক্রুয়েলটি ফ্রি মিট, ল্যাব মিট, অর্থাৎ আপনাকে ভালো রাখতে হবে, শুধু আপনি নন, পরিবেশকে ভালো রাখতে হবে, জন্তু জানোয়ারকে ভালো রাখতে হবে, ওয়াইল্ড লাইফকে ভালো রাখতে হবে, ডোমেস্টিক অ্যানিমালকে ভালো রাখতে হবে, সবার স্বাস্থ্যকে ভালো রাখতে হবে। আর সেটাই হলো ওয়ান হেলথ। এবার বুঝতে পারছেন তো, এই ওয়ান হেলথ অ্যাপ্রোচের মধ্যে যদি আপনি মুরগি কাটতে চান বা গরু কেটে খেতে চান, সেটা তো তাদের স্বাস্থ্যের ক্ষতি করছে। তো আপনি প্রাণী হিংসায় প্রবৃত্ত হচ্ছেন, তাই তো? বা আপনি মাছ খাচ্ছেন সমুদ্র থেকে, তা তাদের মাছের স্বাস্থ্যের আপনি ক্ষতি করছেন। সবাইকে তো ভালো রাখতে হবে না, মাছেরও ভালো থাকতে হবে, গরুকেও ভালো থাকতে হবে, ছাগলকেও ভালো থাকতে হবে, মানুষকেও ভালো থাকতে হবে, তবেই না ওয়ান হেলথ অ্যাপ্রোচ। আর এইটাই হচ্ছে সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা। তো এগুলোকে ওরা ওয়ান হেলথের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওরা বলবে মাছ খাবেন না, প্রাণী হত্যা, মাছের স্বাস্থ্যের কথা ভাবুন, পরিবেশের কথা ভাবুন, আপনি ল্যাব ফিশ খান। আপনি ছাগল কেন খাবেন? ছাগলের কি বাঁচার অধিকার নেই? আপনি নিষ্ঠুর কেন হবেন? আপনি ল্যাব মিট খান, তাই তো? গরুর দুধে অ্যালার্জি, আমি স্ট্যাচুতে এগুলো লিখেছি। গরুর দুধে অ্যালার্জি, গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাস ছড়াচ্ছে, নিজেকে কেন বিপন্ন করছেন? তাই নয় কি? তার চেয়ে আপনি বরং ল্যাব মিল্ক খান, অথবা কর্পোরেটেড ফ্রোজেন মিল্ক খান, প্যাস্চুরাইজ মিল্ক খান। গোয়ালাদের কাছ থেকে দুধ কিনবেন না, খাটাল বন্ধ করে দিন, তাই তো? তো এইভাবে কিন্তু ওরা আপনার আমার উপর জাঁকিয়ে বসছে একটু একটু করে। আর এই করোনাকালে লকডাউনের সময় আমাদের ওপর যা দেখেছি হয়েছে, প্যান্ডেমিক ট্রিটি কার্যকর হলে সেটাই ঘটবে। এবং আমাদের দেশের রাজনৈতিক নেতাদের এই বিষয়ে কোনো উচ্চবাচ্য নেই। অস্ট্রেলিয়ার সেনেটর প্রতিবাদ করতে পারেন, ম্যান ক্যারাভান করেছেন, তাই তো? মার্কিন বিজ্ঞানীর প্রতিবাদ করতে পারেন, ইউকে বুদ্ধিজীবী প্রতিবাদ করতে পারেন, কিন্তু আমাদের দেশের কেউ এরকম কোনো রাজনৈতিক নেতার নাম শুনেছেন? কোনো এমপি, সেনেটর ম্যাট ক্যারাভানের মতো, অস্ট্রেলিয়ান সেনেটর ম্যাট ক্যারাভানের মতো শুনেছেন যিনি এই প্রতিবাদ করেছেন? নাম বলুন দেখি। পাবেন না, নামই জানেন না তারা হয়তো। হ্যাঁ, উনি সর্বোত্তম যিনি জানেন, তিনি তো রেগুলার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিংয়ে যান আগে। হ্যাঁ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সঙ্গে এই হুয়ের সঙ্গে কিন্তু ইউএনও আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, সবাই আছে, সবাই মিলে কিন্তু কাজ করছে। এবং আপনারা জানেন এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিংয়ে কিন্তু টপ সেলিব্রিটি গুরু, হ্যাঁ, আমাদের ওই যে সব আছে না, হাসি শঙ্কর, সবসময় হাসছেন, আরে একেবারে, অনেকে আবার তার ফ্যান ফলোয়ার, হ্যাঁ, স্পিরিচুয়াল গুরু। তারপরে ওই যে আরেকজন আছেন, স্ত্রীকে হত্যা করেছিলেন, মানে বউকে মেরে বলেন নাকি সাধনা করতে করতে, ধ্যান করতে করতে বউ মারা গেছে। এ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত হয়েছিল, তখন অবশ্য দাড়িফাড়ি ছিল না, তাই না? ওই যে কী যেন নাম, ওই যে আপনারা জানেন আর কি, হ্যাঁ, বদগুরু বলে থাকি আর কি আমরা কেউ। তো উনি তো ভ্যাকসিন প্রমোট করছে, উনিও যান আগে, হ্যাঁ, প্লেনে করে যান, ফ্লাইটে করে যান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে, এরা সবাই যান, ফিল্ম স্টাররা যান, টপ লেভেলের ক্রিকেটাররা যান, সবাইকে মিলেই তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আপনার আমার প্রতিনিধি ওরা আগে, হ্যাঁ, আমাদের ভালো রাখার জন্য
স্বাস্থ্যকে ভালো রাখার জন্য ওদের এত এত আয়োজন, তাই তো? আর মুখ বন্ধ রাখার জন্য ভালো উপঢৌকন পান, ড্যাভোসে উড়ে যান, সুইজারল্যান্ডের ড্যাভোস, জানেন তো ওটা প্রিয় জায়গা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকগুলো ওখানেই হয়, ড্যাভোসে হয়, সুইজারল্যান্ডে হয়, স্বপ্নের দেশ, তাই নয় কি? আগে হ্যাঁ, তাই ওদের কাছ থেকে কিছু আশা করবেন না। শুধু এইটুকু আমি বলতে পারি, প্যান্ডেমিক ট্রিটি বর্তমানে যে রূপে আছে সেটা সংশোধন হতে বাধ্য, কারণ এত এত চাপ আসছে। আংশিকভাবে বলবৎ হতে পারে, আংশিকভাবে, যেটাতে সর্বসম্মতভাবে ঐক্যমত্য করা সম্ভব হবে, সেক্ষেত্রে কিন্তু জবরদস্তি করতে পারবে না। কিন্তু আছে ওই যে ব্যাংকিং ব্যবস্থা ওদের, এই ফান্ডিংয়ের ব্যাপারগুলোকে ভয় দেখিয়ে কবজা করে নিয়ে ওরা শেষ কামড় কিন্তু দেবে, কারণ ওরা জানে মানুষ আর স্বেচ্ছায় লকডাউন এখন মানবে না। ইউরোপে তো মানবেই না, আমাদের দেশেও অনেক মানুষ বুঝে গেছে স্বেচ্ছায় সূচ ফোটাবে না, যে যত বড়ই মহামারী হোক না কেন, ওরা সেটা বুঝে গেছে। আর তাই এরকম ট্রিটি দিয়ে, চুক্তি দিয়ে সরকারগুলোকে হাইজ্যাক করতে হবে, সুপার ন্যাশনাল হতে হবে, নইলে মানুষের ওপরে কবজা করা যাবে না। কারণ আগামীতে জীবিকা তো ওরা দিতে পারবে না, এআই চলে এসেছে, রোবোটিক্স চলে এসেছে, ভাতা আর কতজনকে দেবে, কত হাজার টাকা দেবে? তাই মানুষ প্রতিবাদ করবে, মানুষ গর্জে উঠবেই, দেওয়ালে ঠিক পিঠ থেকে যাবে। সবাই তো আর ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকে মরবে না, তাই তো? এত এত মানুষ, এই বিক্ষোভগুলোকে সামাল দিতে গেলে প্যান্ডেমিক ট্রিটি একটা ডাবল এজেড ওয়েপন। একদিকে স্বাস্থ্য রক্ষার নাম করে ভদ্রলোক মানুষের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল খেলা করা যাবে, লকডাউন চালিয়ে দেওয়া মানে কি বিক্ষোভ বন্ধ, পথঘাট বন্ধ হয়ে গেল, লকডাউন একটা ভালো ওয়েপন হয়ে গেল। পাশাপাশি কি হবে, ভ্যাকসিন গুঁজে দিয়ে আপনাকে আরও দুর্বল করে দেওয়া, আপনি আরও অসুস্থ হয়ে যাবেন, ডিপপুলেশন প্রোগ্রাম সাকসেসফুল হবে, আপনি প্রতিবাদ করতে পারবেন না, আপনি পথে নামতে পারবেন না। তাই এই অস্ত্রটা ওরা হাতে রাখতে চাইছে, স্বাস্থ্যের নাম করে, জনগণের ভালোর নাম করে, মানুষকে আরও ভালো সুস্থ রাখার নাম করে এই এত বড় একটা ষড়যন্ত্র ওরা তৈরি করেছে। কারণ আপনারা জানেন যে শিক্ষা দীক্ষা বা মগজ ধোলাইয়ের ফলে ওরা এমনভাবে ব্যাপারটাকে পলিসি ওরা তৈরি করে, পলিসি ওরা বানায়, যে সবসময় মূল মন্ত্রটা দাঁড়ায় এইভাবে যে আমরা তোমাদের ভালো চাই, এটা ঢুকিয়ে দেয়। আর ভালো চাওয়া মানে যে আসলে সর্বনাশ চাওয়া, সেটা সাধারণ লোক আমরা বুঝতে পারি না। ওরা একটা পলিশ ওয়েতে সুন্দর সুন্দর টার্ম ব্যবহার করে, সায়েন্টিফিক জার্গন ব্যবহার করে, ফার্মাসিউটিক্যাল জার্গন ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে, সহজ বিষয়গুলো জটিল করে তোলে, ভাববে বাপরে এটা আবার আমি বুঝবো, থাক আমি ভাই স্টাডি করব না। ব্যাপারগুলো সরল বিষয়গুলোকে মানুষ আর বুঝতে চায় না। রিল বানাও, তাই রিল বানানে পয়সা, লং ভিডিওতে পয়সা নেই কেন বলুন তো? রিল আপনি বানাবেন পয়সা, পাশাপাশি যারা দেখবে তাদেরও মাথা শেষ, মগজ শেষ, থিঙ্কিং ক্যাপাসিটি শেষ, সব শেষ। তাই ওরা রিলকে প্রশ্রয় দেয়, রিল বানান, রিল বানান, রিল বানান, পুরোটাই ছক। আমরা কতিপয় এখনো পর্যন্ত এই ছকের বাইরে লড়াই করতে পারছি, কতদিন পারবো জানি না। তাই এইটুকু বলে রাখি আপনাদের, ওরা শেষ কামড় দেওয়ার চেষ্টা করবে, পাশাপাশি ইউরোপ আমেরিকার জনগণও কিন্তু শেষ কামড় দেওয়ার চেষ্টা করবে। লড়াইটা এখনও 50-50 রয়েছে। ওরা এখনও সাংবাদিকদের এই জায়গায় ঠিকঠাক, দালাল সাংবাদিক ছাড়া প্রবেশই করতে দিচ্ছে না ওদের ভেন্যুগুলোতে। নামে 194টা দেশ, আসলে কয়েকটা মাত্র দেশই নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রকের ভূমিকায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তাই তো? তবে এইটুকু আমি আপনাদের বলি, যদি
হুয়ের এই পলিসি, এই ট্রিটি কার্যকর হয়, আমি যদির কথা বলছি, আমি এখনও কিন্তু বলছি না যে পুরোপুরি যা ফর্মে আছে। আমি এখনও আশাবাদী, আই এম অপটিমিস্টিক। মানুষ প্রতিবাদ করছে, আমাদের দেশে না হোক, আমরা কি কতিপয় বাদ দিয়ে গোটা বিশ্বে, বিশেষ করে ইউরোপ আমেরিকায় প্রতিবাদ হচ্ছে। কিন্তু আমি ধরে নিলাম যে এটা প্রয়োগ হলো, প্যান্ডেমিক ট্রিটি প্রয়োগ হলো, সেই ক্ষেত্রে যদি একজন মানুষ এই ভ্যাকসিন রাজের যদি এরকম চাপিয়ে দেওয়া হয়, মানে জবরদস্তি ভ্যাকসিন গোঁজার কার্যক্রম শুরু হয়, যদি একজন মানুষ মেরে মরে, একটা মানুষ আমাদের দেশে, তার নাম হবে দেবাশিস লাহা। এটুকু আমি আপনাদের বলে যেতে পারছি, বলে যাব। যদি এরকম পরিস্থিতি হয় যে শুধু আমি নিজের জন্য নয়, আমার পরিচিত ব্যক্তিগতভাবে চিনি, যাদের আমি ব্যক্তিগতভাবে চিনি, যাদের সঙ্গে আমার আলাপ আছে, তার ক্ষেত্রে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে তাকে চাপ দিয়ে গোঁজানো হচ্ছে প্যান্ডেমিক ট্রিটি দেখিয়ে, দোহাই দিয়ে, সেই ক্ষেত্রে আমি যাব। যদি আমার জীবন বিপন্ন হয়, আমি পরোয়া করি না, আমি শেষ দেখে ছাড়ব। আমি শুধু নই, আমার কিছু সহযোদ্ধা আছেন, তাদের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, কফি হাউসে দেখা করি আমরা, বা এমনিতেও দেখা করি। তারা তো আছেই, শেষ দেখে ছাড়ার কয়েকজনের মধ্যে তারাও আছে। দেখি, বিল গেটস তো ভ্যাকসিন খুঁজতে আসবে না, এলে আমাদের মতো লোকজনই, আশাকর্মী, স্বাস্থ্যকর্মী বা পুলিশ, এরাই আসবে, আমাদেরই লোক। দেখি তাদের চেতনা কোথায় আছে, তারা কতটা দালালি করতে পারে, তারা কতটা বীর বিক্রমে সরকারি দায়িত্ব, হুয়ের দায়িত্ব, স্বাস্থ্যকর্মীর দায়িত্ব পালন করতে পারে, আর আমি কতটা নাগরিকের দায়িত্ব বুঝিয়ে দিতে পারি, সেটাও দেখার সময় আসবে। প্রয়োজন হলে আসুক, সেটাও দরকার আছে। যদি মহাকাল তাই চায়, তাই হোক। আজ এই পর্যন্তই। আমি যতটা সম্ভব সংক্ষেপে আলোচনা করেছি। সজাগ থাকুন, আবার বলছি, বার্ড ফ্লুকে নিয়ে কিন্তু ভোটের পরেই প্যানিকবাজি তৈরি হবে। ইতিমধ্যেই গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাস পাওয়া যাচ্ছে আমেরিকায় থেকে, বিভিন্ন জায়গায় গরুকে হত্যা করা হয়েছে। স্তন্যপায়ী থেকে আমরাও স্তন্যপায়ী, হিউম্যান ট্রান্সমিশন বেশ কিছু ঘটে গেছে, তেমন ঘটনা ওরা জানিয়েছে। কম্বোডিয়া থেকে শুরু করে ইউএসএ, মিশিগান, ওরা জানিয়েছে। অর্থাৎ পাখি থেকে স্তন্যপায়ী, স্তন্যপায়ী থেকে স্তন্যপায়ী, আমরা স্তন্যপায়ী ম্যামলস। অতএব এইভাবে ওরা জন্তু, মুরগি, হাঁস তো শুধু হত্যা করবে না, ছাগল গরুও হত্যা করে মাংসের আকাল তৈরি করবে, যাতে করে কর্পোরেট মিট, স্যানিটাইজ মিট আমরা গ্রহণ করতে বাধ্য হই স্টেপ বাই স্টেপ। কারণ আমাদের মতো দেশে প্রথমেই মানুষ ল্যাব মিট খাবে না, প্রথমে কর্পোরেট ফ্রোজেন মিট, সেটার বিক্রি বাড়াতে হবে, সেখানেও এই প্রভুদের ইনভেস্টমেন্ট আছে, তারপরে ল্যাব মিট। এই ছকগুলো কিন্তু আগে থেকে আছে, আমি স্ট্যাচুতে লিখেছি, এখানেও বলেছি বারবার করে। তো যাই হোক, সঙ্গে থাকুন। আর একটা কথা বলি, শেষ কথা, মানে এই লাইভের শেষ কথা। যারা কোভিশিল্ড বা এই ভ্যাকসিন নিয়ে ফেলেছেন, এখন কোভিশিল্ডটি চর্চায়, তারা প্যানিকড হবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না, প্রাকৃতিক পন্থায় ফিরুন। আর হ্যাঁ, ব্যক্তিগতভাবে পরিচিত কাউকে ফোনেও আমি বলেছি কি করতে হবে, প্রাকৃতিক পন্থা হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, যাতে করে এই বিষক্রিয়া আপনার শরীরের মধ্যে যেটা রয়েছে করোনামৃতের, সেটাকে আপনি ওভারকাম করতে পারেন অন্তত কিছু পরিমাণে। তো সমস্যা হলো এটাই যে এটা নিয়ে আমি যেটা পার্সোনালি বলতে পারি, কফি হাউসে বলতে পারি, বা দেখা হলে মুখোমুখি বলতে পারি, সেটা আমি ভিডিওতে এই প্রক্রিয়াগুলো বলতে পারি না। কেন পারি না? পাবলিক ফোরাম, ওই যে ম্যাজিক রেমেডিজ অ্যাক্টে পড়ে যাব, বুঝলেন তো? তাই বলি না। তাই যদি সত্যি সত্যি আপনার মনে হয় যে আপনি
সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন, চলে আসুন, মুখোমুখি কথা হোক যদি আপনার সত্যি সিরিয়াস মনে হয়। আর সদ্যজাতদের অমৃত দেবেন না বলে যারা সিদ্ধান্ত নিয়েছেন এবং যারা এইভাবে সন্তান লালন করছেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ আছে, প্রত্যেকের সাথে। শুধু শুধু ওই ফেসবুকে শুনে শুনে তারা এসব করেননি, এসব সিদ্ধান্ত নেননি। আর তাই আবার বলছি, আমাদের শরীর ভিন্ন, পার্শ্ব প্রতিক্রিয়া ভিন্ন, তাই সবারই একই রকম পরিণতি হবে আর সবারই বা হবেই এমন কোনো ব্যাপার নেই। প্রাকৃতিক পন্থায় ফেরুন, কেমিক্যাল রাসায়নিক বর্জন করুন, ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধপত্র বর্জন করুন যতটা সম্ভব, আর ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন। কারণ ওই যে বললাম, এইসব আলোচনা, হোমিওপ্যাথিতেও কিছু ওষুধ আছে যেগুলো কাজ করে, কিন্তু ওগুলো ওই যে বললেই ম্যাজিক রেমেডিজ অ্যাক্টের মধ্যে পড়ে যাব। আর বুঝতেই পারছেন তো, চারদিকে আমার তথাকথিত সহযোদ্ধা যত আছেন, কোট আনকোট সহযোদ্ধা অনেক বেশি হয়ে বাড়ছে এখন, আবার দেখতে পাচ্ছি, মানে ওঁত পেতে আছে আর কি, বুঝলেন তো। তো তারা তো নজরে রাখছে। তাই এই ধরনের অনুরোধ করবেন না, এই ধরনের ভিডিও আমি করছি না, করতে চাইছি না। আগ্রহ হলে জেনে নেবেন, দেখা করবেন, মুখোমুখি কথা হবে, সেটাই সবচেয়ে ভালো। ওই যে বারবার করে আমি বলি, যুদ্ধই হোক অথবা প্রেম, চোখে চোখ রেখেই করতে হয়। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। গ্রামে গঞ্জে মুরগির ইঁদুর আবার শুরু হতে চলেছে, যদি না আমরা সরব হই। সরব হন, প্রতিবাদ করুন সব সময়, অনলাইনে হোক, অফলাইনে হোক, বন্ধুবান্ধবের পরিচিত মহলে হোক, পরিবারে হোক, সপরিবারে হোক, করুন। পরে কিন্তু খুব দেরি হয়ে যাবে, ইট উইল বি টু লেট। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। শুভরাত্রি।